হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাসান মামুন। আবারও চলে আসছি। আজকে একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমরা সবসময় আসলে করার চেষ্টা করি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ টক উইথ আবাদ সিডি, ক্রিয়েটিভ ক্যারিয়ার টক উইথ আবাদ সিডি। আমরা এখানে আসলে প্রতি আ প্রোগ্রামেই চেষ্টা করি একজন করে গেস্ট নিয়ে আসার জন্য। যারা ক্রিয়েটিভ সেক্টরে বাংলাদেশের নানান কাজে নানানভাবে, বিশেষ করে সিজিআই ইন্ডাস্ট্রি অথবা ডিজাইন ইন্ডাস্ট্রিতে অনেক আ আ অনেক দিন যাবৎ কাজ করছেন এবং তারা অনেক আ এক্সপেরিয়েন্স আ কালেক্ট করেছেন এবং তাদের সেই বিষয়টা তৈরি হয়েছে। সেই ধরনের মানুষকে আমরা নিয়ে আসি। বাট আজকে একটু মজার বিষয়। আজকে আমাদের সাথে যা আছেন, আ নাম শুনলে মনে হবে যে শুরুতে নামটা এভাবে যদি বলি যে আজকে যারা আছেন তাদের নাম আমি বলি, সেটা হচ্ছে পারভেজ আঞ্জুম। এখন এটা কি এক নাম মনে হচ্ছে না ২ টা নাম মনে হচ্ছে? এটা আমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই পারভেজ আঞ্জুম শুনলে মনে হইছে শুরু থেকেই যে একজন পারসন। বাট আসলে তারা দুজন। কিন্তু এখনো সেই ২০১০, ১২-১৩ সালের সেই সময় আভাথিতে আসা এবং তারপরে ক্লাস করা, একসাথে আসা, একজন আরেকজনের জন্য অপেক্ষা করা। আজকেও সেম অনুষ্ঠানের জন্য একজন আরেকজনের অপেক্ষা করা এবং একজন আরেকজনকে নিয়ে আসা যে তুমি কখন জয়েন করতে পারবা। একজন খুব ব্যস্ত বাইরে, তাকে কালেক্ট করা। তো সেই সম্পর্কটা এখনো রয়ে গেছে। উই আর প্রাউডলি ইন্ট্রোডিউস আমরা আজকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমাদের পারভেজ ভাই, মানে ইরমিয়া আঞ্জুম পারভেজ। উনি একটা পার্সন। আরেকজন হচ্ছে পারভেজ ইরমিয়া আঞ্জুম ভাই। আর হচ্ছে হলো আমাদের শাহিন পারভেজ, মেবি আমি যতটুকু জানি শাহিনুর পারভেজ। শাহিনুর পারভেজ। তো শাহিনুর পারভেজ ভাই আছেন এবং দুজনই সেই ২০১২-১৩-তে আভাথির স্টুডেন্ট ছিলেন। আমি তাদেরকে খুব ভালো করে চিনি এবং তাদের আরেকটা পরিচয় হচ্ছে আমাদের ওই সময়কার যেই 3D অ্যানিমেশন আর্টিস্ট, 3D আর্টিস্ট অ্যানিমেশন এজেন্সি আমরা একটা যেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন করেছিলাম আরিফ স্যারের। সেই অ্যাসোসিয়েশনের কনভেনর ছিলেন তারা, কনভেনর যারা হচ্ছে স্টুডেন্ট পার্টটা এবং এত সুন্দর করে আসলে ওই সময় শুরু করেছিলেন। আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ। পরবর্তীতে অবশ্য নামটা রয়ে গেছে হয়তো বা কাজ অনেক কমে আসছে, সবাই ব্যস্ত হয়ে গেছি। বাট ও তারপরেও কিন্তু আমরা এখনো যদি চাই বা ইয়ে করি, তারা কিন্তু চলে আসে। সো আজকে আমি ফার্স্টেই যাব হচ্ছে, অনেক কষ্ট করেছেন ইরমিয়া আঞ্জুম ভাই তার ব্যাপারে জানতে, তার সম্পর্কে শুনতে। তারপরে আসতেছি শাহিনুর পারভেজ ভাইয়ের কাছে। তারা তাদের নিজেদের পরিচয়, এখন কে কি করছেন, কিভাবে আছেন, কি করছেন, এই সবকিছু তাদের মুখ থেকেই শুনবেন। ওকে, আঞ্জুম ভাই। আমি ইরমে আঞ্জুম খান। আমি বর্তমানে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে কর্মরত আছি গত 2 বছর যাবত। তো এটা হচ্ছে শর্ট পরিচয়। আর এর বাইরে হচ্ছে দীর্ঘ 2009 সাল থেকে আমার ক্যারিয়ার শুরু। 9 সাল থেকে শুরু প্রোডাকশন হাউস থেকে। প্রোডাকশন হাউসের পরে আমি শিফট করি গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে বা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে 2014-তে। সেটারও স্টোরি পারভেজের সাথেই হচ্ছে যোগ আছে, কারণ ওই প্রোডাকশন হাউস থেকে আমাকে পারভেজই হচ্ছে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে নিয়ে নিয়ে আসার মূল নায়ক আর কি। কারণ আমার ক্যারিয়ারটা ছিল প্রোডাকশন ওরিয়েন্টেড, ফিল্ম, তারপরে অ্যানিমেশন, এগুলো ছিল। তো এক সময় আমার বেশ কথা শোনা যাচ্ছে না, আবার কিছু বলতে যাচ্ছে। ভিলেন বলতে পারি, ভিলেন বলতে পারি যে এখন যে অভিশাপটি চিন্তা আসছে। হ্যাঁ, ওইটা হচ্ছে অন্য বিষয়। তো পারভেজ বললাম যে ভিলেন বলতে পারিস, কারণ হচ্ছে যে এখন যে নির্ঘুম লাইফ, যে চ্যালেঞ্জিং লাইফ, আমি দায়ী। সমস্যা নাই, আমি আমি পারভেজের আগে আমি শেষ করি, তারপরে বলতেছি। তো আমি আভাতে কিভাবে যুক্ত হলাম আমি ওই পর্যন্ত যাব আর কি। এখন থেকে মানে কিভাবে আভাতে আসলাম। তো আমার আমরা আমি আর পারভেজ দুইজনেই হচ্ছে আরিফ স্যারের, তখন হচ্ছে দীপ্তি, যেটা ড্যাফোডিলের হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান ছিল, সেখানে আমরা ডিপ্লোমা করছিলাম আরিফ স্যারের আন্ডারেই। তো আমাদের প্ল্যান ছিল যে ওখানকার সিম্পল ডিপ্লোমার পরেও আমাদের নিজেদের হায়ার এডুকেশন বলতে গেলে যে 3D আর একটু বেশি জানার জন্য
আমরা কি করতে হয়, তখন স্যারের সাথে আলাপ করি আমরা। স্যার আমাদেরকে বলে যে হ্যাঁ, আভা থ্রিডি নামে আমার একটা প্রতিষ্ঠান আছে, তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো, ট্রেন নিতে পারো, তোমাদের ফিউচারের অগ্রগতির জন্য তোমরা করতে পারো। তখন আমি আর পারভেজ দুজনেই সিদ্ধান্ত নিই যে হ্যাঁ, আমাদের আগের ডিপ্লোমাটা শেষ করার সাথে সাথেই আমরা 13তেই আভাতে জয়েন করার প্ল্যান করি। এবং আহ, সেখানে প্রথম দিনই তো আমরা মামুন ভাইকেই পাই। আচ্ছা আচ্ছা। ভর্তি থেকে শুরু করে সবকিছুই কিন্তু মামুন ভাই করছে। মামুন ভাইয়ের সাথে আমাদের ওই দিনই প্রথম পরিচয়। তো এই হচ্ছে আভাতে আমার ঢোকার গল্প। তো এখন পারভেজ বলতে পারে ওর পার্টটা। হ্যাঁ, পারভেজ ভাই বলেন এবার আপনার গল্পটা বলেন, শুনি আমরা। হ্যাঁ, আমি হচ্ছে শাহিনুর পারভেজ। আমি 2010 থেকে ক্যারিয়ার স্টার্ট করছি, বেসিক্যালি অ্যাডভার্টাইজিং এজেন্সি দিয়েই শুরু মোটামুটি। তার আগে ছোটখাটো দু একটা কোম্পানি ছিল, এগুলো না বলার মতোই আর কি। সো আইএমএস ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিস লিমিটেড, এটা হচ্ছে আমাদের এজেন্সি স্টার্টেড। সো ওইখান থেকে আমি বেসিক্যালি গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করি এখানে। তো গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করার পরে সময়ের সাথে তাল মিলিয়ে থ্রিডি চাহিদা বাড়ার প্রেক্ষিতে হচ্ছে আসলে থ্রিডির তাগিদটা আসে। তো সেখান থেকেই স্যারের সাথে পরিচয়, এবং স্যারের সাথে পরিচয়ের থ্রুতেই আসলে আমরা আরো বেশি কিছু লার্নিং এর ট্রাই করছিলাম, যে আমরা যতটুকু লিসেনিং পেয়েছিলাম এতটুকুতে আসলে পসিবল না, যে ক্যারিয়ার আরো ডেভেলপ করা পসিবল না। সেই জন্য আমরা আসলে বেসিক্যালি স্যারের সাথে কন্ট্যাক্ট করেই আবার থেকে জয়েন করি। সো আন্দোলনের সাথে আমার একটা ক্লোজ বন্ধুত্ব আগের থেকেই হয়, থ্রু আরিফ স্যার বলা যেতে পারে, মাধ্যম আরিফ স্যার। যেহেতু আমরা ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম, তো ওই রকম ফ্রি টাইম পাইতাম না। সো দেখা যায় যে ও ও জব করতো, আমিও জব করতাম, সেই থ্রুতে হচ্ছে ওর সাথে আমার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় আর কি। সো যদিও ভিজুয়াল ছিল, আমি হচ্ছে অ্যাডভার্টাইজিং এর ডিজাইনিং সেক্টরে ছিলাম। সো এরপরে হচ্ছে মামুন ভাইয়ের সাথে পরিচয়। মামুন ভাই আমাদেরকে মোটামুটি যতটুকু সম্ভব মামুন ভাই আমাদেরকে হেল্প করছেন, আমাদেরকে সময় দিয়েছেন। এবং আসলে আমরা মোটামুটি যতটুকু নিয়মিত থাকার চেষ্টা করছি আর কি। অত ভালো স্টুডেন্ট আমি কখনোই ছিলাম না, এখনো যে সবকিছুতে ভালো তাও না, কিন্তু একটা এভারেজ স্টুডেন্ট বলতে পারেন, যে এভারেজ ক্যারিয়ারও বলতে পারেন। না, আপনার ভিতরে তো লিডারশিপটা আগে থেকেই ছিল, তাই না? সেটা তো আর নতুন কিছু না। সবার ভেতরে ধরেন অনেকের ভেতরে কি থাকে যে আপনি যেটা শিখছেন সেটা বিলাই দেওয়ার বিষয়টা, মানুষকে সাপোর্ট করার বিষয়টা, এই বিষয়টা তো আমরা সবসময় পাইছি। পারভেজ ভাইয়ের ভেতরে কিন্তু এই বিষয়টা অলওয়েজ ছিল যে উনি যখন আসতেন গল্পগুলো এমন ছিল তখন খুব উনি প্যাশনেটলি সাইকেল মনে হয় রাইড করতেন, প্যাশনেট সাইকেল ড্রাইভার, আমি বলবো রাইডার। হ্যাঁ, যে আমি এমনও দেখছি যে সে চালাচ্ছে কোত্থেকে কই আসতেছে, ঘামায় ভিজে টিজে এসে তারপরে আমাদের আভাতে কিন্তু আমরা পরিবেশটা এরকম ছিল, ইটস আ হোম, লাইক আ হোম, তাই না? যে আমরা এখানে ভেতরে আসার পরে যে এরকম কোনো প্রতিষ্ঠান ছিল কিনা যে ওখানে একটু ফ্রেশ হয়ে অন্ততপক্ষে চা খাওয়া বা একটা বিস্কিট খাওয়ার একটা প্রতিষ্ঠান আমাদের এখানে থাকতো। যেটা আমি স্যারের সাথে একসময় কথা বলছিলাম যে স্যার আমরা এটা যে করি এটার মানে কারণটা কি, সবকিছুই কারণ স্যারের কাছ থেকে তো সবকিছুই শিখি। স্যার কিন্তু এটা শুরু থেকেই করতো, একদম শুরু থেকে। এটা শুধু যে ওই আপনাদের সাথে করছে বা আর কারোর সাথে না, যখন থেকে আভা থ্রিডি হয়েছে সেই সময় থেকে এটার জন্য আমাদের একটা বাজেট থাকতো। স্যার একটা কথা বলতো, এটা আমার কাছে অনেক অদ্ভুত এবং ভালো লাগতো এবং এখনো লাগে। এটা এখন বুঝি যে আসলে মামুন অনেকেই আছে যারা হচ্ছে অনেক দূর দূর থেকে আসে, নানান ভাবে অনেক জায়গা থেকে আসে। কেউ হয়তো বা বাসা থেকে বের হয়েছে সেই 3 ঘন্টা আগে, বা অনেকে অনেক দূর থেকে আসে। এসে তাকে যদি আপনি 1 কাপ চা বা একটু যদি কোনো একটা পজিশন থাকে, কোনো একটা কিছু দেওয়ার মতন এই আপ্যায়নটা করেন না, তার অন্ততপক্ষে ইজি হইতে সুবিধা হয়, খুব ইজি হয়ে যেতে পারে, একটা রেস্ট পায়, একটা এন্টারটেনমেন্ট হয়, তার ওই মেন্টাল ব্লকটা সে ভেঙে ফেলতে পারে। তো সেই জন্য এইটা হচ্ছে বেস্ট অপশন আমি মনে করি, যে তাদেরকে এই ইয়াটা দেয়া। তো দেখা যেত যে আমরা যখনই আমি যখন আবাদে ছিলাম অ্যাজ আ যাই থাকি না কেন, আমারও কিন্তু সেই একই চা
বিস্কিট বা এগুলো কিন্তু আমারও কাজে লাগছে। এটা এমন না যে শুধু স্টুডেন্টদের জন্যই কাজে লাগছে। এবং আমরা একটা ব্রেক দিতাম, তাই না? ক্লাসের মাঝখানে একটা ছোট্ট হ্যাঁ, ব্রেক হইতো। ছোট যে ব্রেক। ব্রেকটাই হচ্ছে 10 to 20 মিনিটস এর, এটা ব্রেনটাকে আবার চাঙ্গা করে আবার সুন্দরভাবে আমরা স্টার্ট করতাম। এবং আমাদের কিন্তু একটা গাইডলাইন ছিল যেটা আমরা এখনো ফলো করি। এটা অন্যরা করে কিনা জানি না। আমরা কিন্তু একই ক্লাসের ভিতরে অনেক কিছু দিই নাই। যেমন আপনি যদি 3D টা একটা পার্ট একটা লেভেলে শেষ করলে দেন হচ্ছে আমরা অ্যাডভান্স এর দিকে যাই। আবার অ্যাডভান্সটা যদি একটু বুঝতে পারছে তখন তাকে নাহলে আফটার ইফেক্ট বা অন্য কিছু শেখানোর জন্য বলতো, যেটা আমাদের একটা প্যাকেজ ছিল যে প্যাকেজ ছিল। 3D ফাউন্ডেশন করবে, তারপরে হচ্ছে সে করবে হচ্ছে 3D এর হলো অ্যাডভান্স কোর্স লাইটিং, তারপরে সে আফটার ইফেক্ট করবে যেন ফাইনালি সে কোনো একটা কিছু দাঁড়া করাতে পারে, তাই না? এরকমই ছিল এবং যারাই ঢুকতো ম্যাক্সিমামই এটাই করে বের হইতো। তো সেই জায়গা থেকে আসলে আপনাদের সেই সময়গুলা মনে করলে এবং সবাই এসে যে ধরনের একটা মানে হৃদ্যতা থাকতো, একটা উৎসব উৎসব ভাব থাকতো, যেটা আমার মানে আমার চোখে এখন ভাসতেছে, যে সবাই আসতো। আঞ্জুম ভাই কাছে ছিল বাসার, হয়তো বা উনি চলে আসতো, হ্যাঁ, আর শুক্রবারে থাকতো মনে হয়, ফ্রাইডেতে মনে হয় ইয়ে শুক্র থাকতো, শনি, শুক্র শনি থাকতো। তো দেখা গেল শুক্রবার দিন যেদিন বন্ধ সেদিন তানজুম ভাই একটু আগেই চলে আসতো, বাসা একটু বেশি কাছে। তার পারভেজ ভাই মনে হয় একটু কোথাও গেছে বা কোনো একটা কিছু, আসতে একটু দেরি হতো। তো ওই যে বসে থাকা প্লাস হচ্ছে ওই সময়টা আলোচনা করা নানান বিষয় নিয়ে, আহ, হুম। তাই না? এখানে হচ্ছে এখানে মজার ব্যাপার আছে একটা, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম। আহ, আহ, আমরা যখন আভাতে স্টুডেন্ট, যখন আমরা তখন পারভেজ তো থাকতো দূরে আগে, যখন পারভেজের দীপ্তির সময় ক্যানাডা ও চলে ও- গেছে মনে হয়। হ্যাঁ, দীপ্তির সময় পারভেজ অন্য জায়গায় থাকতো। তো তারপরে পারভেজ কোইন্সিডেন্টলি হোক আর ইনসিডেন্টলি হোক, আমরা দুইজন একই বিল্ডিং এ, মানে আমি যে বিল্ডিং এ থাকতাম পারভেজকে ওই বিল্ডিং এ আমরা ভাড়াটে হিসেবে উঠাই। আচ্ছা তো আমরা একসাথেই যাওয়া আসা করতাম তখন, আচ্ছা মাঝখানের দিকে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো এটাও ভালো। হ্যাঁ, বলেন। তো ওইভাবেই গেছে, ওইভাবেই আমাদের শুরু। আবার শুরুটা ওই বাসা একসাথে যাওয়া, একসাথে আসা, একসাথে টাইমিং। তো দীর্ঘদিন মানে আমাদের ডিপ্লোমা শেষ হওয়ার পরেও পারভেজ অনেক দিন ছিল। তারপরে আস্তে আস্তে আহ, কাজের কারণে তো শিফট করতে হয়, তারপরে এক সময় বাসা ছেড়ে দিয়ে চলে গেল অন্য জায়গায়। তারপরেও আমার সাথে পারভেজের সম্পর্ক অনেক ভালো আছে এখনো পর্যন্ত। বলতে গেলে পারিবারিক যাক, পারিবারিক আলহামদুলিল্লাহ। সম্পর্ক। এটা হ্যাঁ, এটা অনেক বড় বিষয় এটা। পারিবারিক মতোই আর কি। শুধু বন্ধু বলে না, বোন থাকে যে এখন পারভেজকে দেখতে পাচ্ছি না যদিও, এখনো আছে কিনা, তাহলে আমি আরো কিছু বলতাম, শুরু করতাম আর কি। আচ্ছা, পারভেজকে নিয়ে বললে পরে একটু শেষ দরকার হবে আছে। না নাকি? ক্যারিয়ারের, যেহেতু ক্যারিয়ার নিয়ে আমরা কথা কথা বলবো, সো ক্যারিয়ার কিভাবে ক্যারিয়ার হচ্ছে দাঁড়ায়, বা ক্যারিয়ার অর্জন করতে হয়, বা ক্যারিয়ার কাছে পৌঁছাইতে হয়, তার যে একটা প্রপার গাইড দরকার বা একটা গাইডলাইন দরকার। এই হুম। আমাদের দুজনের গল্প শুনলে ওই গাইডটা আমি মনে করি 50% হোক, 60% বা 10% যেটাই হোক, সেটা না না, আসবে। এটা এটা আমি অনেকটা জানি। আপনাদের ব্যাপারটা, আপনাদের ফাইটটা, আপনাদের লড়াইটা আমি তো টুকটাক জানি। আপনি যখন আভাতে আসতেন তখন আপনি কোথায় চাকরি করতেন? পান্থপথে একটা ইয়েতে চাকরি, পাথর একটা প্রোডাকশন হাউসে ছিল, হ্যাঁ। প্রোডাকশন হাউসে ছিলেন। তখন প্রেস ভাই একটা অ্যাড এজেন্সিতে ছিল, ওই যে যেটার আইএমএস কথা যেটা বললো, বললো, হ্যাঁ। আইএমএস যেটা বললো। হ্যাঁ, সেখানে প্রিন্টিং এন্ড প্যাকেজিং নিয়ে মনে হয় বেশি দৌড়াদৌড়ি ছিল তার। প্রিন্টিং প্যাকেজিং, তারপরে ওরা তো ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল, বেশি ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল। ম্যানেজমেন্ট ছিল, হ্যাঁ। তো ওই ছিল। ওই টাইমটা তো টুকটাক দেখেছি, সেই জায়গা থেকে সবসময় মনে হয়েছে যে আপনারা অনেক ফাইট করে আসলে এই জায়গায় আসছেন। আমি আজকে একটু যত গ্যাপ পাইছি একটু একটু ইয়ে করি, যে পারভেজ ভাইকে দেখা যাচ্ছে না আমাদের সাথে, যে আমাদের সব সময় যেমন গত ইয়ে প্রোগ্রামে মিসিং ছিল আমাদের কো, যদি বলি যে আমার সাথে সব সময় থাকা একজন পার্সন আহমদুল হাসান শুভ ভাই। শুভ ভাই হচ্ছে আমাদের আভা 3Dর এখন যেটা ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টি হেড এবং টেকনিক্যাল ডিরেক্টর। তো শুভ ভাই আমাদের সাথে কিন্তু আছেন অলরেডি এবং উনি অনেক সময় দিচ্ছেন, সবকিছু করছেন। তো শুভ ভাই সাথে হয়তো বা আঞ্জুম ভাইয়ের পরিচয় আছে বা নাম শুনেছেন, এমন হয়েছে যে শুভ ভাইয়ের নাম প্রচুর আলোচনা হয়তো আমাদের আহত সিটিতে, শুভ ভাই, হ্যাঁ, মনোজ হ্যাঁ। ভাই, কারণ এরা স্যারের এক্স স্টুডেন্ট ছিল। তো উনি ওই, মনন ভাইয়ের সাথে আমার যোগাযোগ আছে, আমাদের সাথে। তো শুভ ভাই আছে। শুভ ভাই যদি কোনো প্রশ্ন করতে চান এখন করতে পারেন বা পরে করতে পারেন, কিন্তু পারভেজ ভাইকে আমরা পাচ্ছি না এই মুহূর্তে। পারভেজ ভাই কি আছেন, শুনতেছেন আমাদের? উনি বোধহয় একটু হয়তো বাইরে। দুই না, 2 2 ইঞ্চি, হ্যাঁ, এটা হচ্ছে সবুজটা। আচ্ছা, ভাইয়া আমাকে একটু 5 মিনিট এক্সকিউজ করতে হবে, আমি ওকে, আচ্ছা।
আসেন আমরা এমনি আলোচনা করি, আমরা সমস্যা নেই, কিছু তো আলোচনা ভাই। ও না থাকলেও হবে। এখন যেটা হচ্ছে আহ মামুন ভাই, আপনি, আমি একটু ছোট, অনেক পেছনের গল্প একটু বলতে চাই। বলেন না যে আমি আমি। আরিফ স্যারকে কিভাবে আবিষ্কার করলাম ঠিক আছে, সেটার একটা গল্প আছে। এটা দারুণ মজার। হ্যাঁ, স্যারের প্রথম যে ব্যাচ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্যারের লাইফের যে কয়েকজন স্টুডেন্ট আছে স্যারের লাইফের শুরুর দিকে একদম, হুম। তাদের মধ্যে একজন হচ্ছে ইমরান ভাই। ইমরান ভাই বেসিক্যালি বাংলা মিশনে ছিলেন বেশ কিছুদিন, মানে রিসেন্টলি উনি অবসর নিয়ে হচ্ছে আলাদা নিজেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। উনিও থ্রি ডি আর্টিস্ট, বেসিক্যালি অ্যানিমেটর প্লাস থ্রি ডি আর্টিস্ট। উনি আমাকে প্রথম আরিফ স্যারের কাছে নিয়ে গেছেন এবং আরিফ স্যারের সাথে পরিচয় করেছেন। এবং আরিফ স্যার যে আমাদের লাইফ চেঞ্জিং যে পার্টটা, এটা আমাদের আরিফ স্যারের ভূমিকা সবচেয়ে বেশি, যদি একাডেমিক হিসেবে ধরি। আমাদের রেগুলার পড়াশোনার এটা কোনো কাজে লাগতেছে না এখনো, লাগতেছে যেটা আমরা আরিফ স্যারের ক্লাস করে যেটা পাইছি। যেমন আহ, আরিফ স্যারের তো ক্লাসের মধ্যে তো শুধু ক্লাস হইতো না, ক্লাসের বাইরেও কিন্তু স্যার অনেক কথা বলতো, লাইফ নিয়ে কথা বলতো, সবকিছুই স্যারের ছিল। শুধু যে আমরা স্যারের কাছ থেকে শুধু ট্রেনিং ই নিছি ব্যাপারটা এরকম না। স্যার কিন্তু আমাদের মানে প্রপার গাইড, বলতে গেলে যে সিনিয়র যে একজন শিক্ষক হিসেবে যে আমাদেরকে গাইড দেওয়া দরকার, স্যার কিন্তু আমাদেরকে প্রপার গাইডটা করছে। এই হচ্ছে আমাদের স্যারের জন্য আমাদের দোয়া সবসময় থাকবে। এই আমরা চাই একদিন স্যার Actually, সহ যেন এখানে থাকে, সেদিন আমরাও ইনশাল্লাহ আবার থাকবে। থাকবো এখানে। স্যার আসলে থাকার চিন্তা ভাবনা করেছেন, সবসময় বলেন যে মামুন আমাকে আমি থাকতে পারলে খুব হ্যাপি ফিল করব, বা আমার কোনো কারণ যদি কোনো কমেন্ট এখানে অ্যাড করা যায়। স্যারের সময় এবং সবকিছু মিলে হয় না, ওনার সাথে সময় হ্যাঁ, মানে মিটিং করাটাও একটু টাফ, কারণ টাইম পায় না উনি। তবে একটা জিনিস আমি বলতে পারি আপনার সাথে অ্যাড করি, বিকজ অফ আমিও কিন্তু ধরেন স্যারের স্টুডেন্ট, তারপরে হচ্ছে আভা 3D-তে কানেক্ট হয়েছি, বা এই জিনিসটা করার পেছনে আমার অবদান আছে স্যারের সাথে, যে স্যারকে বলা স্যার চলেন আমরা একটা অন্ততপক্ষে এমন একটা প্রতিষ্ঠান করি যেখানে ছেলেপেলেরা ওদের যে ড্রিমটা নিয়ে আসবে সেটার 80 to 90% সে ফুলফিল করে যাবে, কারণ সবাই সব জায়গায় তো টাকাই নেয়, শেখায় তো না। তো হুম সেই হুম হুম। জায়গা থেকে স্যারের সাথে সম্পর্কটা আমার এখনো মনে আছে। আপনি যে জায়গার কথা বললেন সেই জায়গা থেকেই কানেক্টেড আমিও স্যারের সাথে। স্যারের ইয়েটা আমি ওয়েবসাইটে পেয়েছিলাম 2007-08 দিকে। তখন পাওয়ার পর ওনাকে খুঁজে পাই নাই আমি। কোনো ট্রেসিং নাই। আমি আরিফ হ্যাঁ স্যারকে খুঁজছি, সত্যি কথা যেটা। আমি আরিফ আহমেদের নাম শুনছিলাম যে উনি 3D অ্যানিমেশন বা এই যে কার্টুন এই ধরনের বিষয়গুলো নিয়ে আসে। তখন তো এত ডিটেইল জানি না। তখন উনাকে আমি খুঁজতে থাকি ফুললি। খুঁজি। খুঁজতে আমি ফাইনালি পাইলাম যেখানে ওনার সাথে কানেক্টেড হওয়ার পরে কিন্তু আমিও কিন্তু পার্সোনালি ওনার কাছে তখন আভা নাই যে আমি না শিখতে না, যাই, তখন স্যারের বাসায় শিখেছি আমি হ্যাঁ বাসায় আমি গিয়েছি। ওইটাই বলতেছি যে আপনারা যারা শুরু থেকে স্টুডেন্ট, হ্যাঁ। তবে ওই শেখাটা যেটা হয়েছে যে তখন কিন্তু অনেক সুযোগ পাইতাম। আমি কেন শিখতাম বা আমি কেন ওনাকে ছাড়ি নাই, কারণ নট অনলি আ শিক্ষক, হ্যাঁ, শিক্ষক তো একটা বিশাল ব্যাপার। যেমন আমি শিক্ষক হুম হুম। পাইছি ম্যাক্সিমাম আমার লাইফে, আমি ছোট করছি না আমার একাডেমিক শিক্ষকদেরকে, তারা না যথেষ্ট না, ভালো, সব দিক দিয়েই ভালো। কিন্তু ওই যে একটা রিটেন কোশ্চেন আছে, যেমন আমার কোশ্চেন গুলা এখন আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট, ওই সময় হয়তো বা সেটা তারা আমাকে বুঝিয়েছিলেন যে না এটা এই প্রশ্নের বাইরের প্রশ্ন হচ্ছে। বাট আমি যেটা ওভারঅল জানতে চাইতাম যে এটা কেন, এটা কি কারণে হইছে, এটা আমাকে একটু ওভারঅল বুঝাই দেন, সেটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার অ্যান্সার পাইতাম না। শুধুমাত্র ব্যতিক্রম একজন আরিফ আহমেদ স্যার। যে আরিফ আহমেদ স্যারের কাছে যখন আমি জিজ্ঞেস করছি স্যার এইটা কিভাবে হইছে, ওটার ব্যাখ্যাটা এত সুন্দরভাবে উনি আমাকে সায়েন্টিফিকলি, যে যেভাবে বুঝে সায়েন্টিফিকলি কিন্তু দিচ্ছে, কিন্তু আবার ওইখানে একটা সহজ উদাহরণও রাখতেছে। আমি আমি আশা করি, আমি অবশ্যই শিওর যে শুভ ভাইও এখানে কিছু অ্যাড করবেন, কারণ শুভ ভাইয়েরও কিছু ধারণা অবশ্যই আছে, যে সায়েন্টিফিকলি বলতেছে, ফিজিক্সের মাধ্যমে বলতেছে। আসলে লাইফে কিন্তু আপনি ফিজিক্সকে কিন্তু বাদ দিতে পারবেন না কোনোভাবে, মানে না। কোনো কিছুকেই বাদ দেওয়া যাবে না, ফিজিক্সকেও আপনি বাদ দিতে পারবেন না। এত সুন্দরভাবে আপনার মানে জিনিসটা বের করে দিবে। ত্বরণ মন্দনের ব্যাপারগুলো বলেন, ডিসেলারেশন, এক্সেলারেশনের বিষয়গুলো আমরা যেভাবে বুঝছি, বা টাইম, মানে টাইমের যে সূত্রটা, টাইম ইকুয়াল টু, শুভ ভাই একটু অ্যাড করেন তো, আমার এগুলো একটু ঝামেলা আছে। যে সময় যে কাজের ইয়ে হয়, হ্যাঁ? তো সেই জায়গাগুলো সবকিছু বিষয়গুলো যখন এই মানে ওনার কাছে উনি যেভাবে বুঝাতেন আরকি, যেভাবে আমি খুব বেশি টেকনিক্যাল বুঝি না।
একদমই আমি ইটস ট্রু। আমি খুব নরমাল ওয়েতে আমাকে বুঝাইতেন। সেই বোঝাগুলা কিন্তু আমার জীবনে এখনো কাজে দিচ্ছে। মানে হচ্ছে উনি কি একটা জেনারেশন তৈরি করতে পেরেছিলেন। একটা জেনারেশন তৈরি করেছেন। যে জেনারেশনের ছেলেপেলেরা এখনো তার সেই দেয়া লার্নিংটাকে কাঁধে নিয়েই যাচ্ছে আগাচ্ছে। তাই না? শুভ ভাই কি বলেন? শুভ ভাই হ্যাঁ, কিছু এড সেটাই। করতে আপনার ওই যে যেটা বললেন যে লার্নিং এর যে বিষয়টা আছে, যে কোনো জিনিস একটা জটিল কোনো জিনিস মানে অ্যানিমেশনের কোনো একটা জিনিস যদি বুঝাতে চাইতেন, উনি যেটা করতেন সেটা হচ্ছে অরিজিনাল ফিজিক্সে কি হয়, ওই বিষয়টাকে নিয়ে মানে ওইটাকে ব্যাখ্যা করতেন আরকি। যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে রিয়েল লাইফে কি হওয়া উচিত ছিল, এবং অ্যানিমেশনে আমরা কি ভুলগুলা করি সাধারণত, এই বিষয়গুলো আরকি। মানে একবারে পানির মতো বুঝাইতেন উনি আরকি এটা। এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে যে স্যারের আর স্যারের টিচিং আর মানে কিছু আছে নাই এখন, এখনো তো অনেক ইউটিউবে চ্যানেল আছে যারা অনেক ভিডিও বানায় বা টিউটোরিয়াল বানায়, কিন্তু ওইগুলো কোনোটাই কাজে আসে না। এটা বেশিরভাগই কাজে আসে না। ওটার কারণ হচ্ছে, কারণ স্যার যেভাবে শেখায়, যে রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হোক আর যেটাই হোক, যে শুধু টুলস, স্যার একটা কথা বলতো আমাদের যে শুধু টুলস শিখলে তো হবে না, টুলস এর ইমপ্লিমেন্টটাও জানতে হবে, তাই না? টুলসটা তো একটা শুধু ব্যবহারের যন্ত্র, কিন্তু টুলসটাকে কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে সেইটার জন্য তো আমার জ্ঞান থাকতে হবে। তো ওইটাই, যে শোভাই যেটা বললো যে ফিজিক্স ব্যাপারটা সবসময় স্যারের যে একটা উদাহরণ থাকতো, এটা আমাদের সবসময় মানে এখন আমরা নিজেরাই করি আর কি। এখন ব্যাপারটা এরকম যে স্যার, আমরা যদি কোনো কাজ করি সেখানে কিন্তু আমরা পুরোনো একটা উদাহরণ দিই, আচ্ছা এটা তো এমন ভাবে হয়েছিল, বা এটা এমন ভাবে হওয়া উচিত, বা এটা কেন উচিত না, এটা কেন করা যাবে না, এভাবেই আমরা করি। এটাই রাইট ওয়ে। কারণ এটা যদি থাকে, করা যায়, তাহলে দীর্ঘদিন মনে থাকে, এই না প্র্যাকটিস এইটাই মনে আসলে রাখতে কি সাহায্য করে। মানে এইটা একসময় আমার কাছে মনে আছে যে যে মানুষকে এটাও স্যার তো অনেক ধরনের ব্যাপার আছে যে প্রচুর মুভি দেখেন এখন কি জানি না আমরা অনেক সময় মুভি নিয়ে আসতাম স্যারের কাছে তাই না যে হ্যাঁ, হ্যাঁ, মুভি নিয়ে আসা তার টিউটোরিয়াল কালেক্ট করা শেয়ারিং ইজ নলেজ স্যার সবকিছু শেয়ার করতেন যেমন আমি শশাঙ্ক রিডেম্পশনের মুভিটার নাম শুনি স্যারের কাছে যেটা স্যার আমাকে 2010 সালে বললো হঠাৎ করে আমি 11 বা 10 এই টাইমটাতে যে মামুন আপনি এই মুভিটা দেখছেন আমি না স্যার দেখি নাই তখন কিন্তু 2010 ইটস টু আর্লি ওই বয়সটা কিন্তু আমার খুব বেশিও না কিন্তু তারপর বললো যে এই মুভিটা দেখেন কি চমৎকার মুভি আপনি বিশ্বাস করবেন না এই শশাঙ্ক রিডেম্পশন আমি মনে করি আমি জানি না আপনারা দেখছেন কিনা এটা একটা লাইফ চেঞ্জিং মুভি শশাঙ্ক হুম, রিডেম্পশন যে শশাঙ্কটা হচ্ছে একটা জেলখানা তো সেখান থেকেই কিভাবে একজন কয়েদি বের হয়ে আসে যে যে ওই খুনের মামলায় আসলে কোনো কিছুই করে নাই তার ওয়াইফ খুনের মামলায় কিন্তু সে নানান ভাবে ফেসে টেসে আটকা যায় কিন্তু সে প্রতিদিন একটু একটু করে স্টেপ নিয়ে মানে একটা বিশাল সময় পরে কিভাবে সে বের হয়ে চলে আসে 15 মিনিটের মনে হয় একটা ইয়ে আছে সমস্যা নেই এরপরে আমি দিয়ে দিব তো সেই জিনিসটা কিন্তু মানে একটা লাইফ চেঞ্জিং মানে কি যে আপনি অল্প অল্প করে যদি এইটা কিরকম স্টুডেন্ট লাইফের জন্য একটা বিশাল বিষয় আমি মনে করি যে কোনো কিছুর জন্যই যে আপনি অল্প অল্প প্রতিদিন ইনপুট দেন স্যার কিন্তু এটা বলতো যে ছেড়ে দিবেন না যে আপনি অল্প অল্প করে দেন প্রতিদিন দেন ছাড়বেন না যদি একবার ছেড়ে দিয়েছেন তাহলে আর ইনপুট দেওয়া হবে না অল্প অল্প করে দেন যে এটা একটা গাইডলাইন এইটা একটা রুটিন লাইফ যে স্যারের কাজ করতে হইতো তখন অনেক ধরনের বিষয় দিয়ে দিত ভেতরে সেটা নিয়ে মাথার মধ্যে থাকতো হ্যাঁ রে এইভাবে করে দেখি আমরা কিন্তু অনেকেই ওই যে বললে ওই যে পারভেজ ভাই যেটা বলতেছিল যে গুড স্টুডেন্ট না বা এই না আসলে কি গুড স্টুডেন্ট ব্যাড স্টুডেন্টের চেয়েও বেশি বিষয় কি আমরা খুব বেশি ফোকাসড না কোনো কিছুতে এটা আমাদের জাতিগত নানান কারণে আমরা ফোকাস একটু কম এখন তো আরো কম এখন তো যেটাকে পপকর্ন ব্রেইন বলতেছে স্যার বলতেছে যে এটা পপকর্ন ব্রেইনের এখন যে জেনারেশন তো একটা পপকর্ন হইতে বা ফুটতে যতক্ষণ লাগে এবং খায় ফেললে যত সময় লাগে অতটুকুই হচ্ছে তাদের ব্রেন থাকে যেটার এখন 3 সেকেন্ড টু 4 সেকেন্ড হচ্ছে যেটার স্প্যান এখন মনে রাখার স্প্যান আমাদের যেমন 2-3 মিনিট ছিল মনে হয় ওই সময় বা এরকম আমাদের একটু বেশি ছিল, আমাদের একটু এখন বেশি সেটা ছিল। কমতে কমতে এমন একটা জায়গায় পৌঁছাইছে তো সেই জায়গাগুলোতে যে এই যে ওভারঅল বিষয়গুলো নিয়ে আলোচনা একটা মানুষ হিসেবে মানুষকে তৈরি করতে বেশি সাহায্য করে একটা শিক্ষকের কাজ তাই এবং আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট মানে শিক্ষক আমার লাইফে অন্তত পক্ষে যে আমাকে একটা গাইডলাইন দিয়েছে আর কি আমরা সবাই স্বীকার করি যে এটাই। আপনার সাথে আমি পুরোপুরি একমত। পারভেজ অনেকক্ষণ যাবত আমাদের আচ্ছা
এখন তো আমি এই একবারে এই আঞ্জুম ভাইটা নিয়ে নিই, পারভেজ ভাই যদি পরে জয়েন করে তখন পারভেজ ভাইটা নিয়ে দিব না। আচ্ছা, পারভেজ তো আছে এখানে, কিন্তু মনে হয় উনি কোনো একটা কাজে ব্যস্ত আছে, কোনো কিছু একটা করছে। এখন অফিসে কিনা না বাসায় আমি তো সেটাও জানি অফিসে না। অফিসে ও অফিসেই আছে, ও অফিসে ঢুকছে। তাহলে অফিসে কোনো কাজ বা কোনো একটা কিছু চলতেছে। আচ্ছা, উনি আসুক। আমি যেটা একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, ধরেন আহমদ থ্রিতে আপনি কি কি কোর্স করেছিলেন ওই সময়, মনে আছে কিনা আমি জানি না, যদি থাকে তো বললে বেটার। আর না হলে আহমদ থ্রিতে শেখার পরে আপনার ক্যারিয়ারটা যাওয়ার পেছনে বা এখন কাজ বা থ্রি ডি অ্যানিমেশন আপনার কি কাজে লাগতেছে বা কি রোল প্লে করছে, বা ওই সময় শেখাটা আপনাকে কতটুকু কি মানে ওরকম সোর্স দিয়েছে আসলে, যেটাকে বলা হইতেছে যে আপনার মানে জানার পরিধির জায়গাটাতে, জ্ঞানের জায়গাটাতে কতটুকু রিসোর্স অ্যাড করতে পেরেছিল বলে মনে করেন আপনি? আমার কোর্স ছিল, প্রথম ছিল হচ্ছে অ্যাডভান্স, বেসিক থ্রিডি থেকে থ্রিডি তো শেখা ছিলই, তারপর অ্যাডভান্স থ্রিডি। অ্যাডভান্স থ্রিডি যেটা ছিল, থ্রিডি অ্যাডভান্স থ্রিডি, থ্রিডি স্টুডিও ম্যাক্স, ম্যাক্স শেখার পরে ছিল হচ্ছে প্রোডাক্ট মডেলিং এবং ভিরে। এই তিনটা পার্ট একসাথে ছিল। আহ, পুরোটাই আমরা শেষ করছি, আমি শেষ করছি। তো এখানে ক্যারিয়ারের যেহেতু আমার নতুন চ্যালেঞ্জ ছিল, যে আমি যে ইন্ডাস্ট্রিতে ছিলাম, মানে জব করতাম সেই সময়, ওই ইন্ডাস্ট্রিতে আমি থাকতে চাই না, আমি চেঞ্জ করতে চাই। তো যখন আমার মনে হলো যে হ্যাঁ, এখন যেহেতু আমি থ্রিডি, আর আমার তো গ্রাফিক্স নলেজ আগে থেকে ছিল, আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার হিসেবে ভিডিও এডিটর প্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইনার, এই দুইটা পোস্ট আমার একটাই ছিল বেসিক্যালি, কিন্তু আমি কাজ করতাম দুইটাই। ওখানে অ্যানিমেশনও ছিল, আফটার এফেক্টস থেকে শুরু করে সবকিছুই আমি ওই প্রোডাকশন হাউসে আমি একাই করতাম। তো ওই আহ, এটার থেকে চিন্তা করলাম যে এটা আমার আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু পেছনে চলে যাচ্ছি, মানে আমার ক্যারিয়ারে এটা আমাকে, আমার গ্রোথ হচ্ছে না, ফিনান্সিয়ালি হচ্ছে না, আর ক্যারিয়ার দিকে হচ্ছে না মনে হচ্ছে। কারণ আমি অনেক রিসার্চ করে দেখলাম যে প্রোডাকশন হাউস গুলোর আসলে ফিউচার কি। পরে আমি যেটা আইডেন্টিফাই করলাম যে এখানে ফিউচার, ওই সময়কার কথা বলতেছি আমি, 13-14 কথা বলতেছি। ওই সময় প্রোডাকশন হাউস গুলার মানে ক্যাপাবিলিটি অত বেশি ছিল না ফিনান্সিয়ালি, যে সবাইকে যে সাপোর্ট দেওয়া কিংবা স্যালারি রিলেটেড যদি কোনো কিছু, ওইটা আসলে ওইটা আপ টু দা মার্ক ছিল না সেই সময়ের। সময় লাইফস্টাইলের সাথেই এটা সাংঘর্ষিক ছিল। তো এই প্ল্যান থেকে আমি হচ্ছে থ্রিডি তে কমপ্লিট করি। আবার আভা থ্রিডিতেই আমি 1 বছর, 1 বছরের একটু বেশি হবে, কারণ পরে তো হচ্ছে আমাদের প্রোডাক্ট মডেলিংটা এক্সট্রা আমরা নিয়েছিলাম, যেন একটু আমাদের আরো একটু বেশি এনহ্যান্স হয়। বেসিক দিয়ে যতদূর যেতে পারে, একটু প্রোগ্রাম মডেলিং থাকলে হবে কি, যে আমরা ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলা কেউ হচ্ছে বের করে আনতে পারবো, যে না অন্যের জন্য সাপোর্ট না নিয়ে আমরা নিজেরাই করতে পারবো। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রোডাক্ট যদি থাকে, এটা বানানো, গাড়ি বানানো, ঘড়ি বানানো, টেক্সট বানানো বা টাইপোগ্রাফি করা, সবকিছুই কিন্তু আমরা থ্রিডি তে হেল্প নিয়ে করতে পারতাম। তারপরে যখন আমি ওই প্রতিষ্ঠান আভাতে থাকতে থাকতেই আমি হচ্ছে নতুন চাকরি পাই, চাকরিতে জয়েন করি। সেটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি, সেটা 2014 সালে। তো ওইখান থেকে, ওইখানে শুরু। এবং ওই যে আমি থ্রিডি যে শিখছি, ওখানে আমার পোস্টটাও কিন্তু ছিল থ্রিডি আর্টিস্ট হিসেবে প্লাস গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, সো থ্রিডি আর্টিস্ট কাম গ্রাফিক ডিজাইনার। আগে ছিল গ্রাফিক ডিজাইনার কাম ভিডিও এডিটর, এটা এখন হয়ে গেল থ্রিডি আর্টিস্ট কাম গ্রাফিক ডিজাইনার। তো গ্রাফিক ডিজাইনের কাজের চেয়ে আমার ওইখানে রোল ছিল থ্রিডির বেশি, কাজ করার সুযোগ ছিল বেশি। তো ওইখানে সেট ডিজাইন থেকে শুরু করে, ওইখানে ইভেন্টের ইভেন্ট রিলেটেড সবকিছু, মানে ইভেন্টের সেট থেকে শুরু করে অ্যাক্টিভিশন রিলেটেড কাজ থেকে শুরু করে সবকিছুই ওখানে কিন্তু থ্রিডি রিলেটেড ছিল। তো আর গ্রাফিক্স রিলেটেড কি ওর সাথে ইন্টিগ্রেটেড ছিল, তো অত বেশি ছিল না। তো এই যে আমার যে জাম্পটা ছিল, আমি যদি বলি ক্যারিয়ারের, যে যদি ফিনান্সিয়াল জাম্প বলি, দিস ইজ, যদি আমি ফিনান্সিয়ালি বলি তাহলে জাম্পটা হবে 150% গ্রোথ। হুম। যে স্যালারি যা ছিল তার থেকে 150% গ্রোথে আমি জাম্পটা করি। তো এই চাকরির পেছনেও কিন্তু আমার পারভেজেরই হাত ছিল, ও আচ্ছা। অনেক হেল্প করছে।
ফাইন্ড আউট করে দিতে, কোথায় যেতে হবে, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হবে, কিভাবে পোর্টফোলিও বানাইতে হবে, এই কিভাবে সিভি বানাইতে হবে, কোন কোন কাজগুলো থাকতে হবে, কোন কাজগুলো থাকতে হবে না, পরীক্ষা যদি আসে, পরীক্ষা যদি দিতে হয়, তাহলে কোন কোন কাজ কি কি দিতে হবে, কিভাবে দিতে হবে, এগুলো কিন্তু আমাকে পারভেজই তখন হেল্প করছে। তো ওইটাই আমি বলতেছিলাম যে শুরুতে, যে যখন আমরা শুরু করি, যে পারভেজের কিন্তু আমার ক্যারিয়ারের জাম্পে সবচেয়ে বড় হাত হচ্ছে পারভেজের। আমি এখনো সবাইকে বলি যে আমার যে যত কয়েকজন আমার কি বলে একে কলিগ হোক আর যাই হোক, বা আমার লাইনের যাকে বলে, যে আমার ইন্ডাস্ট্রি যারা আছে, আমি এখনো বলি আমার ক্যারিয়ারে যাদের যাদের হাত আছে, তার মধ্যে পারভেজ হচ্ছে প্রথম সারির প্রথম জন। প্রথম সারির প্রথম জন ঠিক বলবো না, মানে ও হচ্ছে জাম্পের প্রথম জন, যে আমার ক্যারিয়ারটাকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে। আগের ক্যারিয়ারে তো অন্যরা আছেই, আমার সিনিয়র যারা ছিলেন তারা তো আছে, কিন্তু পারভেজের জায়গাটা হচ্ছে অন্য। তো আভা কিভাবে আমার ক্যারিয়ারকে চেঞ্জ করলো, যে দেখেন, আমি শুরুতে শুধু ছিলাম ভিডিও এডিট করতাম আর গ্রাফিক্সের কাজ করতাম। তো এটা তখন ছিল বেসিক একটা বিষয় সেই সময়টায়। তো আমাদের তখন মানে চিন্তা ছিল ক্যারিয়ারের, যে কিভাবে গ্রোথ বাড়ানো যায়, কিভাবে আমরা আগাইতে পারবো, এই ফিউচার চ্যালেঞ্জ গুলোকে কিভাবে নিব। তো তখন আমরা আবাদে ভর্তি হয়ে যাই 2013-র শুরুর দিকে। ভর্তি হয়ে আমরা স্যারের কোর্স কারিকুলাম অনুযায়ী একটা পর একটা আমরা শেষ করি। শেষ করার পরে অ্যাডভান্স লেভেলেরও করি। করতে করতে আমরা শেষের দিকে, প্রায় 14 শেষের দিকে, তখন স্যারের সাথে কথা বলতে বলতে আমার সেলের কথা চলে আর কি। যেহেতু স্যারের পছন্দের স্টুডেন্টের মধ্যে আমরা দুইজন ছিলাম। তো হ্যাঁ, সেলের পার্টটা আমি পরে বলবো। তো এই যে শেখার কারণে আমার ক্যারিয়ার ডেভেলপটা হলো, এটা আবার সিটির মতো প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্য করছে, আমাদের ক্যারিয়ার গ্রোথটাকে যেন স্মুথ ভাবে যেতে পারে, বা যেভাবে শেখানোর দরকার একটা স্টুডেন্টকে তার প্রপার গাইড দিয়ে, যে তার ফিউচার প্ল্যান বুঝে তাকে কিভাবে ট্রিট করা যায়, তার হাতে কলমে সবগুলো কিন্তু আমাদেরকে শিখাইছে। তো এই জিনিসগুলা খুবই জরুরি ছিল আমাদের লাইফে, এবং এই লাইফ লেসনও হইতে বলতে পারে একরকম, যে ওই বছর বা 1.5 বছর আমরা যাই শিখছি, আমরা কিন্তু এখনো ওই জিনিসগুলাই কাজে লাগাচ্ছি। এমন না যে আমরা ওইগুলো বাদ দিয়ে দিছি। হ্যাঁ, এখন বলতে পারেন যে এখন যেই পজিশনে আছি, মোটামুটি 11 বছর তো পার হয়ে গেছে আবহাওয়া থেকে বের হওয়া। 11 বছরে মোটামুটি আহ, বলতে পারেন যে বেশ, আমার কাছে আর কি, আমি মনে করি যে আমি বেশ, আমি মানে আমার জায়গা থেকে আমি বেশ ভালোই আগাইছি। আমি মনে করি সবাই আলহামদুলিল্লাহ। পারে কিনা জানি না, কিন্তু চেষ্টা থাকতে হবে। চেষ্টা না করলে হবে না। আচ্ছা, আমার তাহলে ক্যারিয়ার গোল ঠিক করতে হবে। বিষয়টা এমন হচ্ছে কি যে মানে সঠিক একটা স্টুডেন্টের জন্য, সেটা ধরেন এই সেক্টরে হোক, যে কোনো সেক্টরেই, সেই স্টুডেন্টের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আসলে সেখানে শেখানোর পদ্ধতিটাও একটা বিশাল ব্যাপার হিসেবে কাজ করে, যে আসলে সে কতটুকু রান করতে পারবে শর্ট টাইম, মানে সে কি লম্বা রেসের ঘোড়া হবে, না অল টাইম অল্প একটু সময় দৌড়ে এসে হাঁপায় উঠবে আর দৌড়াবে না। তো সেই সুদূর প্রসারী চিন্তা ভাবনাগুলো আমাদের আফাচ্ছিদিতে স্যারের যেসব কোর্স আউটলাইন ছিল, সেগুলোতে কিন্তু আমরা ওইভাবে এগুলোকে ইনক্লুড করার চেষ্টা করতাম, যেটা এখনো আমরা করি। হ্যাঁ, অনেকের হয়তোবা হ্যাঁ, সেই ধৈর্যটা নাই, দেখতে চায় না, আগের মতো নাই। যেমন এখন ৩ মাসের কোর্স করেই ছেলেপেলে চিন্তা করে যে না আমি কি পাবো, বা আমি কি শিখতে, আমি কি আর্নিং করব, অনেকটা এরকম চলে আসে। তো তাদেরকে কিন্তু আমরা শুরুতেই বলি, যেটা কখনোই বলি না যে আপনি ৩ মাসের কোর্স করে ফাটায় ফেলবেন। ১ বছর সময় দিলে হয়তোবা কিছু করতে পারবেন, কিন্তু প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা এট লিস্ট আপনাকে প্র্যাকটিসে দিতে হবে। এই কথাটা আমরা সবসময় বলি, এবং ওই সময় আমরা বলতাম। ওই সময় আরো বেশি ছিল, যেহেতু পিসি কনফিগারেশনের ব্যাপার ছিল, কিছু বিষয় ছিল। তা আমরা সিচুয়েশনে আছেন, কারণ এরকম নিজের বিজনেস চালানো প্লাস হচ্ছে আবার ওই সময় এই বিষয়গুলোকে হ্যান্ডেল করা। যাই হোক, থ্যাংক ইউ, অনেক কষ্ট করে আপনি সময় দিচ্ছেন, এই জন্য আপনাদের দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আসলে। থ্যাংক ইউ আপনাদেরই, আপনারা যে এত কিছু টলারেট করছেন এই জন্য থ্যাংক ইউ। না না, টলারেট না, কি বলেন। না আমি মামুন ভাই একটু বলি,
মামুন ভাই একটু বলি, আমি বলি, আপনি আর আরিফ স্যার কিন্তু আলাদা কেউ না। আরিফ স্যার স্যারের জায়গায় আলাদা, কিন্তু আপনি কিন্তু আমাদের খুব ক্লোজ টু হার্ট, ঠিক আছে? আপনি আচ্ছা আমাদের নক করছেন, আর আমরা আপনার নকে সাড়া দেবো না, এটা তো মানে আপনাকে যদি এখন এক্সকিউজ, মামুন ভাই, আমি তো ব্যস্ত, আমার ছুটির দিন, আমার তো মেলা সময় নাই, হ্যান ত্যান, আর অনেক কিছু বলা যায়। এখন আমরা সেই জায়গাটা আসি, বলতে পারি, কিন্তু এখানে এমন একটা মানুষ মানে এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা মানুষ বা এমন কিছু মানুষ আছে যাদেরকে এগুলো বলা যায় না, বুঝতে পারছি। তাদেরকে না আসলে ওই আমি জায়গাটা। না আমি আমি সেটা জানি বলেই আসলে ইনস্ট্যান্ট ধরতে গেলে কিন্তু একদিন মানে গ্যাপ মানে মাঝখানে আমি জাস্ট বলে শুরু করে দিলাম যে কবে সময় দিতে পারবেন, হ্যাঁ, জানি যে ঠিক আন্তরিক। আছে ভাই, সমস্যা নেই, হয়তো ফিউচারে আমরা অন্য টপিক নিয়ে আবার কথা না বলবো, তখন অবশ্যই সহি অবশ্যই, সালামত কথা বলবো, এ তো জাস্ট সহি শুরু। সালামত কথা বলবো। এটা তো হ্যাঁ, জাস্ট শুরু, কারণ আমাদের তো শুরু করতে হবে, কারণ আমাদের তো শুরু হয় নাই। কারণ অনেক দিনের একটা গ্যাপ আছে, নানান ভাবে আমি ছুটে গেছিলাম, তারপরে আপনারাও আপনাদের কোর্স শেষ করার পরে লাইফে আমরা সবাই ঝাঁপায় পড়ছি। এখন মোটামুটি একটা লাইফে মোটামুটি একটা অনেক জায়গায় কিছু আছি, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, একটা জায়গায় আছি, না, সেই জায়গা থেকে। স্যারের সাথে আমার মাঝখানে কথা হয়েছিল, দেখা হয়েছিল, স্যার আমাকে বলছিল যে আপনিও একটা কোর্স বানান, আপনাদের আপনাদের জায়গা থেকে, বা আপনার এখন যেই কাজ করতেছেন, স্যার তো আপনি ছাড়া কথা, আমরা কোনোদিন স্যারকে পারলাম না যে স্যার আমরা বয়সে আপনার ছোট, আপনি যদি আমাদেরকে আপনি করে বলেন, আমাদের হয় না ব্যাপারটা। স্যার আমাদেরকে বলছিল কেন আমি আপনি বলে, যাই হোক, স্যার আমাকে বলছিল যে আভাতে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে সবার অ্যাক্সেস আছে, সবার অ্যাক্সেস মানে সব স্টুডেন্টের অ্যাক্সেস আছে, যে কেউ আসতে পারে। ওই এখানে যদি আমি আমার কথা ওই হয় নাই, ওই বাকিটুকু একটু বলি সামান্য একটু। ভাই এখানে রেকর্ড দিন শুভ ভাই, একটা হ্যাঁ, বলেন ভাই। আমি বলি যেখানে আমাদের কোর্স যখন আমরা মানে আমরা চলতেছিল, বা কোর্স যখন আমাদের রানিং, তখন ক্লাস তো আমরা সবসময় আমি আর পারভেজের প্রশ্ন প্রায় থাকতোই কমন, হয় পারভেজের থাকতো, নয় আমার থাকতো। অন্য স্টুডেন্টদের ব্যাপারটা আমি বলতে চাচ্ছি না, বা আমরা ওই- ওদের অবস্থা আমরা জানি না। আমাদের দুজন বলতে আমরা কিন্তু কোশ্চেন করতাম, প্লাস স্যারের একটা ইয়া ছিল যে আপনারা প্রবলেম বের করে আমাকে দেন, আমি এটা সলভ করে দিই। পারভেজ, তোমার নিশ্চয় মনে আছে যে আমরা কোনো কাজ করতে গিয়ে প্রবলেম পাইছি, যে স্যার এটা তো এরকম হচ্ছে, আমরা এটাকে সলভ করতে পারতেছি না। কোনো টাস্ক না, কিন্তু আমরা নিজেদের প্র্যাকটিসের ক্ষেত্রে যে এটা স্যার পারি নাই বা পারতেছি না, এইগুলা কিন্তু আমরা স্যারের কাছে প্রবলেম নিয়ে গেছি, স্যার প্রবলেম সলভ করে দিছে। স্যার এটাও বলতো যে নতুন কিছু যদি আপনারা জানেন, বা কোর্স রিলেটেডও না হইতে পারে, নতুন স্যার সবসময় শেখার মানে শেখার জন্য একটা, নিজেও শিখতেন, অন্যদেরকেও শিখাতেন। তো এরকম যে আমরা এভাবে কিন্তু ওই শেষ করছি, ব্যাপারটা কিন্তু এরকমই ছিল, যে ওই গল্প করতে করতে শেখা ব্যাপারটা, যেটা হচ্ছে সব প্রতিষ্ঠান কিন্তু ওই টু মাচ প্রফেশনাল, বা ওইভাবে আসলে ওই আমি আমার আমার ধারণা, যে জানি না, যদিও এগুলো বলা ঠিক না, যে অন্য প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে রান করে, তারা স্টুডেন্টরা কিভাবে শেখায়। আমি নাম বলতে চাই না, যে অনেক সুন্দর সুন্দর কোর্স আউটলাইন আছে, সুন্দর সুন্দর টিচার আছে, আহ, খুব ভালো জানে এমন টিচার আছে। তো স্টুডেন্ট যখন যায়, বিভিন্ন গ্রুপে দেখি যে বলে এখান থেকে কিছুই শিখতে পারিনি, তারা অনেক বড় বড় কথা বলছে, অনেক কিছু করছে, হ্যাঁ, তা এই করছে, কিন্তু তারা কিন্তু এই এই আভা থ্রিডির যখন শুরু হয়েছে, বা আভা থ্রিডির আগে থেকে এসব প্রতিষ্ঠান, আভা থ্রিডির আগেরই প্রতিষ্ঠান, কিন্তু আভা থ্রিডির চেয়ে পুরনো প্রতিষ্ঠান, তারা মার্কেটে অনেকদিন ধরে আছে, কিন্তু তাদের স্টুডেন্টদের কিন্তু আমরা চিনি না, বা আমরা পাই না, যে হ্যাঁ, আমরা বলতে পারবো যে আমরা আভা থ্রিডির স্টুডেন্ট। কয়টা মানুষ আছে সে বলতে পারবে যে আমি অমুক ট্রেনিং সেন্টার বা অমুক না না এইটা ইনস্টিটিউটের এই কথাটাই স্টুডেন্ট। তো এই জন্য আসতেছে যে আপনি বললেন না যে ভাই আপনি বলছেন আপনি আর স্যার তো আলাদা কিছু না, যার কারণে আমরা এই যে পারভেজ ভাই কষ্ট করে সময় দিচ্ছে, আপনি কষ্ট করে সময় দিচ্ছেন, এই সময়টা দিচ্ছেন তো হৃদ্যতার কারণে। এখন যদি আমরা না শেখাইতাম বা কিছু না হইতো, আপনি তো ফোন দিলে আপনার কথা কে দিছে, বাটপার ফোন দিছে বা এই আমার টাকাগুলো নষ্ট করছিলাম, ভাই ইটস ট্রু, ইটস হ্যাঁ, ফ্যাক্ট। কিন্তু
তো সেই জায়গায় করছে। কিন্তু আসলে কি এই যে শেখানোটা এটা একটা ওই যে আমাদের তো মুসলমান ধর্মের আমরা, তাই না? মুসলমান ধর্মের যেহেতু সেখানে একটা কথা থাকে না যে সদকায়ে জারিয়া বলে একটা কথা আছে। যে আপনি একটা গাছ লাগাইলেও নাকি ওই গাছ থেকে যে ফল খাইলে ছায়া পাইলে আপনি সওয়াব পাবেন। যতদিন পর্যন্ত ওই গাছ ফল দিবে বা ইয়ে দিবে। তো সেরকম হচ্ছে ধরেন আপনাদেরকে শেখানোর পরে আপনারা যাই করতেছেন এটার কিছু হইলেও সওয়াব আভা 3D পাচ্ছে। হয়তোবা আভা 3D সেইভাবে বড় প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে নাই। কারণ হচ্ছে এখানে ওই ধরনের মানে থট প্রসেসটা হয়তোবা কাজ করে নাই। শুধুমাত্র বিজনেস কাজ করে নাই। এখানে অনেক বেশি আসলে বিজনেসের চেয়েও বেশি কাজ করছে ইমোশনাল অ্যাটাচমেন্ট। বিজনেসের চেয়েও বেশি কাজ করছে হচ্ছে যে মোটিভেশনাল ক্যারিয়ার গ্রোথ যেই বিষয়গুলা থাকে এই দিকে ফোকাস ছিল বেশি। যার কারণে কিন্তু ধরেন এই এখন এরকম ধরেন আভা 3D ঐরকম পর্যায়ে যদি না যায় যেটা হইছে নামের পর্যায়ে, কিন্তু মানুষের ভেতরে কিন্তু একটা বেস্ট মানে কনসার্নের জায়গা হচ্ছে আভা 3D। মানে মানে একটা কমফোর্টের জায়গা। নামটা শুনলেই সবাই বলে যে হ্যাঁ শুনছি নাম অনেক। এক ভাইয়ের কাছে শুনছি উনি আপনাদের স্টুডেন্ট ছিলেন। এইভাবেই কিন্তু স্টুডেন্ট গুলো তৈরি হয়। কিন্তু জেনারেশন বাই জেনারেশন হ্যাঁ কিন্তু সময়টা কেটে যাচ্ছে। এখন কিন্তু সবাই ধরেন এমন হচ্ছে যে রানিং যেসব বিষয়গুলাতে আছে দেখা গেছে অনেকেই শেখাচ্ছেন। কিন্তু এই শেখানোগুলা যারা শেখাচ্ছে তারা কিন্তু আসলে পয়সা নিচ্ছে, বলতেছে ভুল ভুল ক্যারিয়ার ওরিয়েন্টেশন দিচ্ছে যে আপনি এতদিনের মধ্যে এত জায়গায় চলে যাবেন, ফাইনালি কিছু করতে পারছে না, ছেলেপেলেরা হতাশ হয়ে যাচ্ছে। আরো বেকারের মানে বেকার যারা স্কিলফুল বেকার হওয়ার কথা তারা হলো আনস্কিলি এমন জায়গায় যে সে কি করবে জানে না। তো এই ধরনের বিষয়গুলো তৈরি হয়। এখন আমি একটু পারভেজ ভাইয়ের সাথে কথা বলি। পারভেজ ভাইয়ের যেহেতু একটু সুযোগ পাইছি, সেটা হচ্ছে যে পারভেজ ভাই আভা 3D তে যখন আপনি কোর্সগুলো করেন, হ্যাঁ আমি জানি আপনি কথা খুব কম বলেন। তারপর অল্প কথায় বোঝানোর চেষ্টা করবেন। আপনি করেনই আসলে নরমালি। কিন্তু একটু ডিটেইল বললেন আমাদেরকে। আমরা আপনার কথা বেশি শুনতে চাই। সেটা হচ্ছে যে আভা 3D তে যখন আপনি কোর্সটা করেন, করার পরে দেন আপনার ক্যারিয়ার গ্রোথটা। ধরেন আপনি অবশ্যই চাকরি করেছেন কিছু জায়গায়। তারপরে নিজের প্রতিষ্ঠান এখন যেটা করেছেন। এখন তো অবশ্যই যে প্রতিষ্ঠান করেছেন সেই সম্পর্কে একটু জানাবেন। আমরা হয়তো সামনের দিকে লাস্টে মিস করে গেছি। তো সেটা যদি একটু শেয়ার করতেন যে আপনার এই ট্রেনিংটা তারপরে আপনার যেমন আঞ্জুম ভাই অলরেডি বলেছেন যে ওনার এখানে কি হেল্পটা করেছে। সেটা আপনার ব্যাপারে কেমন ছিল? সেটা একটু জানতে চাই। যেটা হচ্ছে যে আমি বেসিক্যালি হচ্ছে 2D ওরিয়েন্টেড ছিলাম। মানে স্যারের সাথে পরিচয় হওয়ার আগে, স্যারের সংস্পর্শে আসার আগে এটা আমি হচ্ছে 2D ওরিয়েন্টেড, মানে ফুললি 2D ওরিয়েন্টেড। সেখানে হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ এই ধরনের। আমি বেসিক্যালি তখন এটিএল দেখতাম। অ্যাডভার্টাইজিং এর দুইটা পার্ট আছে, এটিএল এন্ড বিটিএল। সো আমি তখন ফুললি এটিএল দেখতাম, যে প্রেস অ্যাড, তারপরে বিভিন্ন রকম প্যাকেজিং, তারপরে বিভিন্ন কমিউনিকেশন, এই ধরনের জিনিসপত্রগুলো তখন আমি বেশি দেখতাম। তো আমি স্যারের সাথে কানেক্টেড হওয়ার পরে হচ্ছে আমার ক্যারিয়ার ফুললি হচ্ছে শিফট হয়ে গেছে। কিরকম, তখন 3D ওরিয়েন্টেড হয়ে গেছে ফুল। তখন আমি আবার শিফট হয়ে গেছি মোটামুটি বিটিএল এ। তো সেখানে বেসিক্যালি ইভেন্ট, অ্যাক্টিভেশন, বিভিন্ন রকম এই যে স্টল, ক্যাম্পেইন, বিভিন্ন রকম কিছু হয় এখন, যেটা অনেক অ্যাভেলেবেল। তখন হচ্ছে এত বেশি ছিল না। তখন খুবই কম আর কি প্রেজেন্টেশন দিতে হতো, যেখানে 3D ইন্ট্রোডিউসিং লাগতো। এখন তো ক্লায়েন্ট এনিমেশন চায় যে হ্যাঁ এনিমেশন হ্যাঁ। করে নিয়ে আসেন আপনাদের, আমি একটা ইভেন্ট করতে চাই, ইভেন্টের আমি ফুল অ্যানিমেশন দেখতে চাই। তখন এরকম তখন এরকম ট্রেন্ড ছিল না। এখন তখন হচ্ছে আমরা এরা থ্রিডিটাকে তখন হচ্ছে আমরা ইন্ট্রোডিউস করছি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে, ইভেন্ট এজেন্সি হিসাবে। তখন আমার মনে আছে যে আমি সেকেন্ড ক্লাসে করে যাওয়ার পরে হচ্ছে আমার বস আমাকে জিজ্ঞাসা করলো যে পারভেজ, তুমি 3D শিখছো, কি শিখছো বলো। তাহলে বস কি শিখছি বলবো, আচ্ছা ঠিক আছে আমি এটা কিছু আপনি করে দেখেন। তো আমি সেকেন্ড ক্লাস পরে আমি মাত্র শিখছি হচ্ছে বক্স বক্স দিয়ে কিছু শেপ বানানো শিখছি। তো আমি একটা বক্স দিয়ে হচ্ছে বক্স আর ট্যাপার এই দুইটা টুল শিখছি মাত্র। তো তখন হচ্ছে বক্স আর ট্যাপার দিয়ে হচ্ছে আমি একটা স্টেজ বানাই দেখেছি বসকে। তো বস দেখলাম যে খুব খুশি লাগে, তুমি 2 দিনে তো অনেক কিছু শিখে ফেলছো, ঠিক আছে বেস্ট অফ লাক। তো এইভাবে করে শুরুটা হচ্ছে আমার এরকম, যে প্রয়োজনের তাগিদে শেখা আর কি।
সো এর ওই কোম্পানি অ্যাডভার্টাইজিং এজেন্সি ওটাও শিফট করে তখন হচ্ছে অ্যাডকম নামে একটা কোম্পানিতে জয়েন করি। তখন হচ্ছে সিনিয়র ভিজুয়ালাইজার হয়ে গেছি আমি। সিনিয়র ভিজুয়ালাইজার হিসেবে অ্যাডকমে বিপিএল সাফিয়া চৌধুরী ম্যামের কোম্পানিটা, ওইখানে আমি 3D ভিজুয়ালাইজার হিসেবে অ্যাজ এ বিটিএল এজেন্সি তে জয়েন করি। তো তখন থেকে বেসিক্যালি আমার এই যে স্যারের সাথে কানেক্টেড, তখন এই 3D আরো কিভাবে এই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আর কি ইন্ট্রোডিউস করানো যায়, কি আরো ক্লায়েন্টে অ্যাট্রাকটিভ ওয়েতে মানে কাজ ইয়ে করা যায়, প্রতিস্থাপন করা যাবে, প্রদর্শন করা যায়, এরকম চিন্তা ভাবনা শুরু হলো আর কি। আর তখন থেকে আমি বেসিক্যালি একটা টিমের ছোটখাটো একটা টিমের লিডিং পর্যায়ে চলে এসেছি। ছোটখাটো একটা টিমকে আমি লিডিং করতাম। তো এরপরে হচ্ছে আমি বেসিক্যালি এডিসন গ্রুপে আমার একটা জবের অফার আছে। এডিসন গ্রুপে জবের অফার আছে থ্রু আঞ্জুম। আবার সে আঞ্জুম কানেক্টেড হয়ে গেছে। আঞ্জুম আমাকে বলে যে এডিসন গ্রুপে একটা জবের অফার আছে, তুই কি কথা বলে দেখবি কিনা। বললাম যে হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি কথা বলে দেখি। তো আমার আবার ইন্টারভিউ রেট আবার সাকসেসফুল হচ্ছে 100%, যে আমি যেখানে ইন্টারভিউ মানে দিয়ে এসেছি সেখান থেকে আমার জব হয় নাই, এটা হয় আমার ক্যারিয়ারে। তো এদিক থেকে আমি ভেরি লাকি। তো আমি ইন্টারভিউ দিলাম এডিসন গ্রুপে। সো এডিসন গ্রুপে আমার জব হয়ে গেল। এরপরে আমি অফিসে এসেছি। অফিসে এসে বললাম যে আমার এরকম একটা ভালো অফার আছে, বললো যে স্যালারি রেঞ্জও ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো শোনার পরে হচ্ছে বস বললো যে না, এই স্যালারি রেঞ্জ আমরা তোমাকে দিতে পারবো না, শিফট করতে পারো। তো তখন হচ্ছে আমি বেসিক্যালি যে আমি এডিসন গ্রুপ তো ভেরি শর্ট টাইম ছিল আমার, কিন্তু এডিসন গ্রুপের থ্রুতে আমার বেশ টিম বিল্ডিং বলেন আর টিম লিডারের একটা ভালো গ্রোথ হয়েছে। তখন হচ্ছে গ্রে অ্যাডভার্টাইজিং এর ক্রিয়েটিভ ডিরেক্টর শাওন ভাইয়ের টিমের সাথে কাজ করার সুযোগ হয় আমার। তো শাওন ভাইয়ের থ্রুতে আমি তখন আর্ট ডিরেক্টর হিসেবে জয়েন করি। শাওন ভাই আমি তো তখন কিছুদিন পরে শাওন ভাই আসলে চলে যায়। দেন আপনার পিয়াস ভাই নামে এক ভদ্রলোক জয়েন করে। পিয়াস ভাই সাথে আমার ক্যারিয়ার ভেরি শর্ট টাইম, 2 মাস, মাত্র 2 মাসে তার সাথে আমার জব এক্সপিরিয়েন্স। বাট এই 2 মাসেই হচ্ছে আমার খুব একটা ভালো গ্রোথ হয়। জেনারেশন বলেন, তারপরে আপনার কিভাবে টিম ম্যানেজ করতে হয়, এই জায়গা থেকে একটা ভালো লার্নিং হয়। দেন আমি এডিসন গ্রুপ থেকে শিফট করে এশিয়াটিকের ইএক্সপি তে আমার একটা অফার আসে এক্স কলিগের থ্রু থেকে। এশিয়াটিকের ইএক্সপির হেড অফ ক্রিয়েটিভ হিসেবে জয়েন করতে হবে, এরকম একটা অফার আসে। আচ্ছা তো এখানে সেম ইন্টারভিউ তো দিতেই হয় কম বেশি, যত অফার আসুক। আচ্ছা এরপরে একটা অফার আসলো ইউনিলিভারের একটা প্রোগ্রামের। ওকে ইউনিলিভারের প্রোগ্রাম একটা পিস, এটা উইন করতে হবে। ওকে তো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো আমি বেসিক্যালি ওই কোম্পানিতে জয়েন করার আগেই ইউনিলিভারের পিস উইন করে দিয়েছি। আচ্ছা জানি টেস্টটা নাকি। সো তখন হচ্ছে সেটিকে জয়েন লাস্ট ইন্টারভিউতে আমার মনে আছে, তখন আমার বস আমাকে জিজ্ঞাসা করে অনেক অনেক কথাবার্তার ভিতরে একটা জিজ্ঞাসা করে যে আপনার কি বয়স্ক মানুষ চালানোর এক্সপিরিয়েন্স আছে কিনা। আচ্ছা তো সেদিকে অনেক সিনিয়র মানুষ ছিল। ওই জায়গা থেকে যেহেতু আমার ইন্ডাস্ট্রিতে বয়স হয়তো বা তখন 10 বছরের মতো বা 8 বছরের মতো এক্সপিরিয়েন্স। হুম সো তখন আমার এই এক্সপিরিয়েন্সটা আছে কিনা এটা যাচাই করার জন্যই বলো যে সিনিয়র মানুষদেরকে হ্যান্ডেল করার এরকম ক্যাপাবিলিটি আপনার আছে কিনা। বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে, আমার সিনিয়র অনেকজন আমার টিমে এক কমেও কয়েকজন ছিল। সো ওই থ্রুতে আমি সেটিকে হেড অফ ক্রিয়েটিভ হিসেবে জয়েন করি। সেটি ইএক্সপি মানে এটা ইভেন্ট আর কি, ইভেন্ট
আর ইএক্সপি তখন হচ্ছে এক হয়ে গেছে এশিয়াটিক ইভেন্টস আর এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড। আচ্ছা। এটা হচ্ছে এশিয়াটিক ইএক্সপি। তো হুম এশিয়াটিকের জার্নিটা আলহামদুলিল্লাহ ভালো। এশিয়াটিক বলবো যে একটা লার্নিং এর জন্য স্কুল, আরেকটা ইনস্টিটিউট, আরেকটা আরেকটা বলতে পারে। আচ্ছা, তো ভালো ভালো। যেখানে হচ্ছে আপনি চাইলে অনেক কিছু শিখতে পারবেন, এটা ট্রু। আপনার ওখানে এক্সপেরিমেন্ট করার অনেক সুযোগ আছে। তো এই এক্সপেরিমেন্ট গুলো আমি এশিয়া থেকে করতে পারছি। দেশের বড় 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 কাজের সাথে ইনভলভ হতে পারছি। তখন হচ্ছে আমার মনে আছে যে আইপিইউ হয়েছে, সিপিইউ হয়েছে। তো এরকম বড় বড় আইপিইউ সিপিইউ অনেক বড় বড় মানে ইন্টারন্যাশনালি ইভেন্ট, হুম ওআইসি, এরকম বড় বড় ইভেন্টের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আচ্ছা। তো দেন হচ্ছে আমি এশিয়াটিক লেট করে বিজনেসে চলে আসি। মাঝখানে একটা এজেন্সি ছিল, সেটা ভেরি শর্ট টাইম, যেটা হচ্ছে আপনার ক্যারট কম। আচ্ছা। ক্যারট কম রিওপেন হওয়ার পরে এখানে ক্যারট কমে কিছুদিন আমি জব করি এজ এ টিম লিডার আর কি। আচ্ছা। দেন হচ্ছে আপনার বিজনেসটা স্টার্ট হয়। তো বিজনেস স্টার্ট হওয়ার পেছনে হচ্ছে কোভিড এর বড় একটা দায় আছে। আচ্ছা, তো আমি এই বিজনেসটা আমার মানে ব্যাক এন্ড একটা এন্টারপ্রেনার হওয়ার বিজনেস ছিল, পেছনে কোভিড এর যে অনেক এই দায় ব্যাক আছে এন্ডটা নাকি? থেকে যাতে আমার কনফ্লিক্ট না করে কম মানে জবে, যেটা পার্টনারশিপের বিজনেস ছিল, যেটা যেটা হচ্ছে আমার জবেও কনফ্লিক্ট করবে না। হ্যাঁ, কোভিড এর অনেক দায় আছে। তো আমি পিছন থেকে এই বিজনেসটা রান করার চেষ্টা করি। তো দেখা যায় যে কোভিড এর সেকেন্ড ওয়েভের সময় আমার বেসিক্যালি একটা শর্ট টাইম গ্যাপ ছিল, যে ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভের মধ্যে কিন্তু একটা টাইম ফ্রেম ছিল, যে এটা 6 মান্থের মতো একটা টাইম ফ্রেম ছিল আই থিঙ্ক। yeah. তো এই সময় আমি যে অন্য জায়গায় জব শিফট করবো এরকম একটা চিন্তা করে, যে ঠিক আছে 3 মাস আমি ব্রেক নিই, ব্রেক নিয়ে হচ্ছে 3 মাস ব্রেকের পরে হচ্ছে আমি দেন আবার এসে জবে জয়েন করি। তো সেকেন্ড ওয়েভ যখন শুরু হলো তখন তো আসলে জব পাওয়াটাই ডিফিকাল্ট। অফিস তো সবগুলাই মোটামুটি হোম ওয়ার্ক টাইপের, হুম 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 সবগুলাই মানে হোম ওয়ার্ক ছিল মনে হয় আই থিঙ্ক, রাইট? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 99%। হোম ফ্রম ওয়ার্ক ফ্রম হোম ছিল, হ্যাঁ সরি হ্যাঁ work from home। সরি টু সে ওয়ার্ক ফ্রম হোম ছিল। তখনই হচ্ছে আমার তখন তখনই হচ্ছে আমার এই বিজনেসটা স্টার্ট হয় বেসিক্যালি। কি নাম ছিল এটা? বিজনেসটার আমার নাম কি এখন? কোম্পানির নাম হচ্ছে রিফ্লেক্ট কম্পোজিশন, অ্যাজ এ অ্যাডভার্টাইজিং এজেন্সি প্লাস হচ্ছে আপনি বলতে পারেন যে প্রোডাকশন সহ আর কি, উইথ প্রোডাকশন। অফিসটা কোথায়? এটা রিফ্লেক্ট কম্পোজিশন। এটাও হচ্ছে একটা 3D র একটা, আমাদের Reflect। রিফ্লেক্ট 3D হ্যাঁ, আমরা জানি এখানে শুভ ভাই থেকে শুরু করে সব মাস্টার অফ কম্পোজিশন। 3D। রেন্ডারের রিফ্লেক্ট নেই, ওই রিফ্লেক্ট, ওকে। ওই রিফ্লেক্ট অফিস হচ্ছে আমার কোথায়? অফিসটা কোম্পানির নাম। কোথায় ভাই, আপনার অফিসটা? হ্যাঁ হ্যাঁ, তো এই নামটা 3D থেকে চুরি করা আর কি। আচ্ছা আচ্ছা। অফিসে মিরপুর 12 ইস্টার্ন হাউজিং এর ভিতরেই আর কি অফিস। ইস্টার্ন হাউজিং এ? তাহলে তো স্যারের ওইখানে কাছাকাছি, স্যারের বাসার তো কাছাকাছি। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সেই 2020 থেকে এখনো পর্যন্ত ওই আছি ইনশাল্লাহ। এখন মার্কেটে হ্যাঁ স্যারের বাসার কাছে, স্যারের সাথে আমাদের কয়েকদিন আগে কথাও হয়েছিল যে হ্যাঁ আমরা এখানে একটা দেখতে চাই, অফিস? আমরা এখানে একটা অফিস নিতে চাই। কিরকম? আমি বললাম যে, স্যার এখান থেকে আসলে ইস্টার্ন হাউজিং থেকে আপনি স্টুডেন্ট জন্য কষ্ট হয়ে যাবে, আচ্ছা। কারণ একটু দূরে মেইন 12 নম্বর থেকে দেখা যায় যে আপনার যে কোনো একটা হ্যাঁ, একটু রিক্সা ভিতরে। টাইপের ভেহিকেলের মাধ্যমে আসতে হয়, হুম সেজন্য স্টুডেন্টের জন্য একটু কষ্ট হয়ে যায় আর কি। এই বললাম স্যার এদিকে হবে না, আপনার হচ্ছে
বেটার হচ্ছে যে আপনার যেদিকে ছিল ওইদিকে বেটার। মিরপুরের দিকে, 10-এর দিকে বা এদিকে। আচ্ছা, আহ, আচ্ছা, এই পারভেজ ভাইয়ের কথা শুনলাম। পারভেজ ভাইয়ের মনে হয় কথাটা একটু এখনো ল্যাটেন্সি আছে, কারণ হচ্ছে কি ওই কানেকশনটা মানে আপনি কেটে আবার জয়েন জি করলে জি 10-এর ল্যাটেন্সিটা দিকে। চলে যাবে। আর ভেরি গুড। তাহলে আমি, পারভেজ ভাই থ্যাংক ইউ, আপনি অনেক কিছু জানাইছেন, আপনি কষ্ট করে, আপনি মনে হয় কোথায় আছেন আমি জানি না, কষ্ট করতেছেন হয়তো somehow। আপনার ইয়েটা এবার মিউট করেন, আমি আরেকটু কথা বলে। আমি কেটে আবার জয়েন করবো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, যেমন কি সুন্দর মানে মানে মানুষকে আসলে মানে পারভেজ ভাইয়ের গল্পটাও কত সুন্দর, যে এই এজেন্সিতে ছিলাম, ওই এজেন্সিতে ছিলাম, তারপরে আস্তে আস্তে করে একটা সময় করোনা এন্টারপ্রেনার বানাই দিল। হ্যাঁ, বা আসলে কি এইটা এন্টারপ্রেনারশিপটা যেমন কি এটা তো বানাই দেন অ্যাকচুয়ালি, হওয়ার পেছনে ওই যে বললো যে কাজের পাশাপাশি, জবের পাশাপাশি আমি ব্যাক সাইডে একটা বিজনেস করছিলাম, বলছিল না যে পেছনে পেছনে শুরু একটা বিজনেস করছিল, এবং সেটাই হয়তোবা এখন ওনার সবকিছু হয়ে উঠছে। তো এন্টারপ্রেনারশিপ আসলে আমাদের দেশে প্রচুর পরিমাণে প্রয়োজন, কারণ এটা যত বেশি বাড়বে ততই হচ্ছে জবের, আমরা জব দিতে পারবো, জব জব নেয়ার চেয়ে। কারণ সবাই হচ্ছে আমরা জব ওরিয়েন্টেড যে চিন্তা ভাবনাটা করি নর্মালি, যে 9 to 5 জব করবো, একটা স্যালারি নিয়ে চলে আসবো, এটা একটা বয়স পর্যন্ত ঠিক আছে, তারপরে হয়তো বা ভাবতে হবেই যে নিজের কিছু করা। তো সেই দিকে পারভেজ ভাই অনেক আগে আছেন, আপনি কয়েক ধাপ আগে গেছেন, কারণ যেহেতু আপনি নিজে এখন নিজের একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন। তবে আমরা যেটা মানে এই প্রোগ্রামটা করার জন্য, হ্যাঁ আঞ্জুম ভাই প্লিজ বলেন, অ্যাড করেন প্লিজ। হ্যাঁ, পারভেজ কিন্তু একটা কথা মানে বলতেছিল, বলতে বলতে ওই ল্যাটেন্সির কারণে হয়তো ওই কথাটা বাদ হয়ে গেছে somehow। যেটা হচ্ছে যে এই যে এই ক্যারিয়ারের যে আভার যে ভূমিকা, সেটা কিন্তু মানে অল্প একটু বলতে গিয়ে ল্যাটেন্সির কারণে বাদ হয়ে গেছে। ও বলতেছিল যে আমি এটা একটু ক্লিয়ার করে দিই, হয়তো যারা আমাদেরকে দেখবেন তারা হয়তো বুঝতে না পারেন। ও কিন্তু শুরুতেই বলছিল, যেটা আমি ওর ওর হয়ে বলতেছি আর কি, কারণ আমি জানি বিষয়টা। যেটা হচ্ছে যে আহ, যখন এই যে থ্রিডি শেখা হলো ওর ওর থ্রিডি শেখার পরে ক্যারিয়ার গ্রোথটাও বললো যে আমার ক্যারিয়ার কিন্তু সিটিতে চলে গেল। লাইক রকেট, লাইক রকেট চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কিন্তু ও এখন যে কাজটা করে ওখানে কিন্তু সেই থ্রিডিরই ভূমিকা বেশি। আচ্ছা, প্রোডাকশন থেকে শুরু করে সেট ডিজাইন থেকে শুরু করে সেই থ্রিডি কিন্তু। তো এইটাই আমাদের মানে এই যে আমরা যা শিখছি এটাই কিন্তু বেসিক্যালি এই যে মানে শেখার সঠিক জায়গাতে যেতে হবে। বুঝতে পারছি। শেখার শেখার জন্য ওই শুধু চীনেও যেমন যাওয়া যায়, কিন্তু সবাই তো চীনে যেতে পারবে না। বা বাংলাদেশে গুটি কয়েক প্রতিষ্ঠান আছে যারা আহ, হচ্ছে ট্রেনিং দেয় বা ট্রেনিং করায়, স্টুডেন্টদেরকে ট্রেনিং করায়। আমার কথা হচ্ছে যে আমি যেহেতু সবসময় কথা বলার সুযোগ আসবে না এরকম, আমি আমি যেহেতু একটা প্ল্যাটফর্মে আসছে সেহেতু আমি বলতে চাই যে আভা থ্রিডির মতো প্রতিষ্ঠান, আরিফ স্যারের মতো প্রতিষ্ঠান, আমন ভাইয়ের মতো, তারপরে শুভ ভাইয়ের মতো মানুষ যে প্রতিষ্ঠানে এখন আছেন, আমি মনে করি স্টুডেন্ট যারা যারা এই ক্যারিয়ারটাকে নিতে চায়, ফলো করতে চায়, থ্রিডি বলুক, অ্যানিমেশন বলুক, যেটাই হোক, বেসিক্যালি এআই যেহেতু চলে আসছে, তো চ্যালেঞ্জ বিট মোর, 200% বেশি, এই প্রশ্নটা আমি আসতেছিলাম, খুবই চ্যালেঞ্জ। কি আমি করব হ্যাঁ প্রশ্নটা একটু প্রিপারেশন হ্যাঁ। নিয়ে রাখি। তো আমি একটু আবার কথাই বলি, কারণ যারা এখন বিভিন্ন জায়গায় শিখছে তারা কি আসলে নিজেদেরকে প্রশ্ন করা শিখতে হবে আসলে বেসিক্যালি। তারা কি আসলে, আমরা যেমন নিজেকেই প্রশ্ন করছি সেই সময়, যে আমি বারবার রিক্সায় যখন স্যারের কাছে শিখতে গেলাম, আসার পথে আমরা কিন্তু যা শিখলাম ওটা নিয়ে কিন্তু আমাদের 20 মিনিট, আমাদের বাসা আলোচনা হতো। 20-25 মিনিট লাগতো পৌঁছাইতে, আমরা কিন্তু আলাপ করতাম। তো পারভেজ তখন তো যখন ও অন্য জায়গা থেকে আসতো, মানে বাসা যখন মিরপুরে ছিল না, তখন ও সাইকেলে করে আসতো, তখন কথা হইতো না। কিন্তু যখন আমরা একই বিল্ডিং এ থাকা শুরু করলাম, তখন কিন্তু আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিং আরো ডাবল, এই স্যারের সাবজেক্ট নিয়ে বেশি কথা বলা। তো ওই এরকম গ্রুপ করতে হবে, শুধু শিখ না, ঠিক আছে, লার্নিং, হুম, মানে কি বলে ওকে,
কোলাজ না হলে লার্নিং হবে না, একা একা শেখা যায় না। একটা বিষয় হচ্ছে কি, তো ধরেন ভাই শেষ করেন, আপনি বলেন বলেন আমি শেষ। হ্যাঁ, ওইটাই বলতেছি যে একা একা শেখা যায় না, একটা মাধ্যম দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। প্ল্যাটফর্মটাকে সঠিকভাবে আসলে বেছে ইউজ নিতে করতে হবে হবে, আমাদের। ব্যবহার করতে হবে এবং বেছেও হ্যাঁ নিতে হবে। এটাই হ্যাঁ বলতে যাচ্ছেন হ্যাঁ যে আসলে আমরা যেটা হয়েছে কি, যে আভা 3D-টা, আভা 3Dর মূল টার্গেটটাই ছিল ওই যে বললাম, যারা স্বপ্ন দেখছে তাদের স্বপ্নটা যেন কিঞ্চিৎ অন্ততপক্ষে মনে করে যে এখনো, যেমন আমার কয়েকদিন আগে স্যারের সাথে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়েও স্যারের একটাই কথা ছিল, যেমন আমাদের কোর্স থেকে যেন কেউ মনে করে যে আমি এখান থেকে 100% আশা করছিলাম, আমি 120% নিয়ে গেছি। সেই প্রাইজ এবং পারফরমেন্সে সেটা 120% ক্রস করে যায়। এবং স্টুডেন্টকে শুধু এইটা না যে আপনি এটা শিখলেই আপনি এই কাজ পাবেন, এই পাবেন, একদম টাকায় ভরে যাবে আপনার, এই স্বপ্ন তো আমরা কখনো দেখাই নাই, এখনো দেখাই না। আমাদের মূল টার্গেট যেটা, সেটা হচ্ছে আপনি পারফেক্ট ওয়েতে, পারফেক্ট যে যেটার জন্য বেস্ট। ধরেন আপনার স্পেশালিস্ট থাকে না, ডক্টরদেরও অনেক স্পেশালিস্ট থাকে। হুম, এখন আমার যদি হাড় স্পেশালিস্ট থাকে, আমার যদি একজন হাড় স্পেশালিস্ট দেখানোর কথা থাকে আর আমি মেডিসিন দেখাই, সে কিন্তু মেডিসিনেরই ওষুধ দিবে, হাড় স্পেশালিস্টের ওই জায়গায় স্পেসিফিক জায়গায় পৌঁছাবে না, ওভারঅল শরীরের ওষুধ চিকিৎসা শুরু করবে। সো স্পেশালিটি একটা বড় ব্যাপার। তো আমরা যারা এখানে আবাচিতে আছি, এরা সব, মানে আমি এটাকে বলি হচ্ছে উই আর, মানে খাওয়া পড়া ঘুমানো সবকিছুতেই আমাদের 3D আছে। আমাদের নামের সাথেও 3D আছে, আমাদের সাথেও 3D আছে। আমরা এখানে যারাই সময় দিই, এখানে একটা পার্সন নাই যে হয়তো বা 3D সফটওয়্যার ব্যবহার করেন নাই। আমি সত্যি কথা, ইভেন আমরা একসময় চিন্তা করতাম যে, আমরা দেখছি না, আমরা সজল ছিল, আমাদের সজল কিন্তু অনেক অ্যাডমিনিস্ট্রেশন কাজ দেখতো একটা সময়, কিন্তু সজল 3D হ্যাঁ কিন্তু হ্যাঁ ক্লাস করতো 3D অ্যানিমেশন, এবং এখন প্রফেশনালি সে 3D করছে। তারপর নাইম ছিল, তারপর আমাদের এখানে অপূর্ব নাইম ছিল। ছিল। আপনারা তো অপূর্বকে দেখেছেন, অপূর্ব তো হ্যাঁ এখন আমরা এমটিটি দেখছি। ডিপার্টমেন্টে আছে। অপূর্ব আমাদের সাথে কাজ করতো। তারপর নাইম ছিল। নাইম মনে হয় পরবর্তীতে পারেশ ভাইয়ের সাথেও মনে হয় ছিল কোথাও, না কোনো একটা প্রতিষ্ঠানে কি হ্যাঁ, আপনার সাথে অ্যাড কমে ছিল। মনে হয় না? ল্যাটেন্সিটা আছেই মনে হয়। 4G র কারণে ল্যাটেন্সি হচ্ছে। উম, ইয়েতে মনে হয় ওই যে না, নাইমকে বেসিক্যালি অ্যাড কবে ইন্ট্রোডিউস করাইছিলাম, দেন হচ্ছে আবার ও আমার কাছে চলে আসছিল আরো 2 জায়গায়। আমি সেটা আবার হ্যালো, হ্যাঁ বলেন ভাইয়া, শুনতেছি, কিন্তু কথাটা কি কেটে কেটে মানে একটু ল্যাটেন্সি আছে মনে হয় এখনো। আমি এটা আবার জয়েন করবো। কাটছিলেন এর মধ্যে? ওর ওর এটা সমস্যাই হচ্ছে, এটা মনে হয় অন্য কোনো কারণে হচ্ছে। হ্যাঁ, না বলেন, সমস্যা নাই, যেভাবে আছেন বলেন, কথা শুনতে পারলেই হবে। ভাইজান বলেন। হেডফোন থেকে হচ্ছে মনে হয় সম্ভবত। তাহলে আমি আবার রিজয়েন করি। হেডফোনের কারণে হচ্ছে এটা। না, হ্যাঁ, আবার হেডফোন রিজয়েন থেকে করলে কি ডাটা হয়, সাথে ট্রান্সফার না, হচ্ছে। সাথে এর মধ্যে কাটিনি। সাথে সাথে একটু ভালো থাকে আর কি, অনেকক্ষণ ওই যে ইয়ে থাকলে তখন জমে যায়। এখন মনে হয় ঠিক আছে, বলেন তো কথা। আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু কিন্তু কমছে একটু আর কি, ল্যাটেন্সি ল্যাটেন্সিটি একটু কমছে আর কি। বলেন। ও হেডফোন খুলে কথা বলতে হবে। হেডফোন খুলে কথা বলতে পারবে না মনে হয়। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? হেডফোন আমি ডিসকানেক্ট করে দিয়েছি। হ্যাঁ এখন কি হ্যাঁ, ঠিক আছে? একদম। বললাম না, সরি সরি। হেডফোনের কারণে সমস্যা হচ্ছে। ও সরি 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 সরি, আমি আগে আইডেন্টিফাই করলে তো হেডফোন খুলে ফেলতাম। হুম। আমার অনেকক্ষণ ধরে আমি গেস করার চেষ্টা করতেছিলাম ঘটনাটা কি হচ্ছে। আমি বুঝছি যে হচ্ছে ল্যাটেন্সি যেহেতু হচ্ছে, ডাটা পাস করতে পারতেছে না। যাই হোক, আচ্ছা, নাইম আপনার সাথে ছিল মনে হয়, তারপরে আপনি মনে হয় অন্য। হ্যাঁ, নাইমকে আমি বেসিক্যালি দুই জায়গায় ইন্ট্রোডিউস করছিলাম। অ্যাডকমে ওকে ইন্ট্রোডিউস করছিলাম, হচ্ছে আমি আরেক ছোট্ট একটা এজেন্সি, ওখানেও আমি যখন করি তখন হচ্ছে নাইমকে আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা, তো নাইম ভেরি ডেডিকেটেড এবং হচ্ছে ওর এই স্কিল অনেক বেটার, যেহেতু ও স্যারের সাথে মডেলিং। বেশি 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 সময় পাস করছে, এই জন্য ওর স্কিল একটু বেশি। ও ও থাকছে, ঘুমাইছে, সবকিছু তো হ্যাঁ হচ্ছে মানে মডেলিং এর উপরে। আমাদের হচ্ছে হিংসার জায়গা কিন্তু নাই। না, নাইম রে তো আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা ছিল। কিন্তু আমরা যদি ওইভাবে বলি, হ্যাঁ আমরা ক্যারিয়ার দিক দিয়ে সবাই ভালো আছি, কেউ কেউ খারাপ যার আছে, যার মতন। কিন্তু এখানে স্টুডেন্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, যে স্যারের বেস্ট স্টুডেন্ট কে কে,
কিন্তু আমি আর ডিসিশনের একজনও নাই, ঠিক আছে? না, হ্যাঁ, আমি নাই একজন ব্যাক বেঞ্চার। আমরা ব্যাক আমি বেঞ্চার, একজন আমরা আসলেই ব্যাক বেঞ্চার, আসলে আমরা ব্যাক বেঞ্চার। আমরা হচ্ছি আমরা উই আর অর্গানাইজার। ওকে, অর্গানাইজিং মেন্টালিটি একটা অন্য জিনিস কমপ্লিটলি। যেমন ধরেন আমরা এখনই আসবো একটা প্রশ্ন করার পরে, এটা পারভেজ ভাইকে দিয়ে শুরু করি। ভাই, এই যে এআইটা আসছে আর কি, ধরেন নানান ভাবে এআই আসতেছে, তো আপনারা জানলে খুশি হবেন। এর মধ্যে আমি বলে দিই, যেটা হচ্ছে হাফা থ্রি অলরেডি এআই এর যুগে প্রবেশ করে ফেলছি আমরা। যে 3D অ্যানিমেশনে এআই কে কিভাবে ব্যবহার করব, এটা নিয়ে আমাদের রিসার্চ শুরু হয়ে গেছে। এটা আমরা অনেক কিছু বের করে ফেলছি, এই চলছে। যেহেতু 3D গ্রাফিক্যাল সেক্টর, সেই সেক্টরে সবকিছু আসতে, এআই এর ব্যবহারটা আসতে একটু সময় নেবে, কিন্তু এক্সক্লুসিভলি আসবে, এক্সক্লুসিভলি আসবে। এবং ওই জিনিসটা আসলে পরে অনেক কাজ কমে যাবে। ধরেন ইমেজ থেকে কিছু বানাইতে গেলে আমরা দেখছি, আমি আর শুভ ভাই মিলে আমরা দেখছি, ইমেজ থেকে একটা মডেল বানিয়েছে আমাদেরকে একটা এআই, আমি পুরো 3D বানাই দিচ্ছে। হ্যাঁ, জি। আমিও চেক করেছিলাম শুভ ভাই, হ্যাঁ। মজাদার। ওইটাতে দেখা যায় যে যদি আপনি পেইড নেন 90% ওকে থাকে। আপনি আপনার কোন একটা 3D সফটওয়্যার নিয়ে এসে সেটাতে এডিট করে আরেকটা সফটওয়্যার নিয়ে যেতে পারবেন, সেখানে আপনি রিগ করাতে পারবেন। মানে আপনার কাছে যে সামনে কি আসতেছে, যারা 15, 14, 12 ইয়ার্স দিছেন যে সেক্টরে, যে অ্যানিমেশন অনেক সময় অনেক ঝামেলা ছিল, যে অ্যানিমেশন করতে গেলে ক্যামেরা মুভ করতে পারি না, ধরে রাখতে পারি না, এই সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে এআই। মানে কি, এআই এর যে মজাটা, সেই মজাটা 3D অ্যানিমেটর হিসেবে আমরা চমৎকার ভাবে, 3D অ্যানিমেটর, কম্পোজিটর, আর্টিস্ট এই হিসেবে আমরা মানে চমৎকার ভাবে পেতে যাচ্ছি সামনে। যেটা হচ্ছে আমাদের যে কষ্টগুলো ছিল না, হার্ড ওয়ার্কিং ধীরে 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 করার, ওই সময়গুলো কিন্তু আস্তে আস্তে শেষ হচ্ছে। হ্যাঁ, এইটা না, এখন আমরা শেষ হচ্ছে বাট হচ্ছে আপনার এখন যেরকম, এটা তো 3D এখনো আপকামিং বা মানে মাত্র ইন্ট্রোডিউস হচ্ছে। অলরেডি এআই আমাদের মতো যারা ছোট ছোট কোম্পানি বা ছোট ছোট যারা আর্টিস্ট, তাদেরকে খাওয়া বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। কিন্তু এখন লোগো আর কেউ টাকা দিয়ে বানাতে চায় না, এখন লোগো ফ্রি বানাতে চায়, ইন্টেরিয়র ডিজাইন ফ্রি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে কি কি যে করছে, যে আমাদেরকে এই ইন্ডাস্ট্রিতে মানুষ ইনভাইট করাও রিস্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও হচ্ছে, তারপরেও এখনো স্কিল পিপলের ডিমান্ড এখনো অনেক আমাদের আমি কান্ট্রির আমি পার্সপেক্টিভে। আমি 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 একটু মাঝখানে সরি ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে আহ, কিছুদিন আগে আমরা একটা ইন্টারন্যাশনাল কোর্স পাই, মানে ট্রেনিং পাই, যেটা হচ্ছে এক সপ্তাহ গ্লোবালি ট্রেনিংটা হয়, সেটা এআই এর উপর ট্রেনিং আর কি। ওকে, গ্রের একটা নিজস্ব এআই প্ল্যাটফর্ম আছে, মানে ওএস আছে, যে প্ল্যাটফর্মের আন্ডারে গ্রে চলে আর কি, যেটা হয় প্রতিষ্ঠানটা চলে আর কি। এই প্রতিষ্ঠানের নিজস্ব একটা এআই ওএস আছে, সেটা মোটামুটি যে কাউকে, যে কোনো কাউকে বেসিক্যালি যদি পারভেজের এখান থেকে সাউন্ড আসতেছে। সবাইকে সবাইকে ইন্ডিভিজুয়ালি করতে পারবেন। যে ক্যারিয়ারের, যদি ট্রেনিংটা আমাদের কি দিছে, যে ট্রেনিংটা ছিল এরকম যে আপনার চাকরি খাইতে পারবে না, কিন্তু আহ, আপনাকে আপনাকে ধ্বংস করে দিতে পারবে আপনার, কারণ আপনার জায়গাটা নিয়ে নিবে, কিন্তু আপনার ব্রেনকে নিতে পারবে না। মানে আপনি হয়তো আপনার কাজ, কারণ আপনার ব্রেন দিয়েই কিন্তু এআই কে চালানো হয়। আপনি এআই কে যেইভাবে ট্রেন করবেন, এআই আপনাকে ওইটা আপনারটাই দিবে। তো এআই কে আপনি ছেড়ে দিবেন, ওর মধ্যে করা যাবে না। তো এআই যদি শিখতেই হয়, আগে আপনার নিজের এআই মডেলকে ট্রেন করতে হবে। ট্রেন ছাড়া একা একা ছেড়ে দিলে ও আপনাকে ধ্বংস করে দিতেই পারে। তো এআই কে তো আমাদের অ্যাবজর্ব করতেই হবে। মামুন ভাই, আপনি এবার হ্যাঁ, ইয়ে ভাই বলেন, পারভেজ ভাই বলছিলেন, বলেন। বলছি যে এত কিছুর মাঝেও, এত এআই, এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আরো অনেক কিছুর মধ্যেও আমাদের দেশের পার্সপেক্টিভে এখনো কিন্তু হচ্ছে আপনার স্কিলফুল পিপলের ডিমান্ড এখনো অনেক। আমার কাছে অন অ্যান এভারেজ প্রতি সপ্তাহে দেখা যায় যে 2-3টা সিভি ডিমান্ড আসি। সরি, কাজে
হ্যাঁ পারভেজ ভাই, আপনি নাহলে সময় নিতে পারেন, সময় নিয়ে ভাই তো মনে হয় ওই যে যেখানে মিটিং এ ছিল সেখানে ছিলেন, যার কারণে হয়তো বা একটু সময় নিয়ে আপনি বাসায় এসে বা কোথাও কাছাকাছি এসে আপনি আবার কল দেন, সমস্যা নেই ভাই। আমি কি তাহলে কি বাসায় ব্যাক করে কানেক্ট হতে হ্যাঁ হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা অথবা নেই। আপনি এক কাজ আমার করেন, ফোনে আপনি শেষ করেও যেতে পারেন আপনার কথাগুলো, কারণ আবার কানেক্ট হতে এখন 12টা অলরেডি মানে 15-12টা বাজতেছে, ঠিক আছে? আমার ফোনে কিন্তু চার্জও একদম বুঝতে পেরেছি। কমে গেছে, 2% চার্জ আছে। আচ্ছা সমস্যা নাই, আপনি আমাকে যতটুকু সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমরা আবার আরেকদিন কথা বলবো। আপনি যেহেতু এখন বাসার দিকে রওনা দিবেন, রাস্তার মধ্যে থাকবেন, রিস্ক নেওয়ার দরকার নাই। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ, আরেকদিন কথা হবে ভাই। আমি এক্সট্রিমলি সরি ফর না দ্যাট। না, ইটস ওকে, ইটস ওকে, খুবই শর্ট টাইমে আমরা করেছি তো প্রবলেম নাই। আমরা ওই প্রোগ্রামের যেটা ছিল সেটুকু আপনি শুধু হয়তো একটা ফিনিশিং একটা কিছু বলে দিতে পারেন, আমরা অ্যাড করে দিলাম আর কি, আর কিছু না। যে ফিনিশিং হচ্ছে যে আসলে স্কিল পিপলের ডিমান্ড সবসময় আছে। তো যেটা স্যার সবসময় আমাদেরকে যে ক্যালকুলেশনটা শিখিয়েছেন যে আপনার যতটুকু লাগবে বা আপনি আসলে গোল ঠিক করবেন যে আপনি আসলে কি করতে চান। যে যে কাজের পার্সপেক্টিভে যদি আসি, সেটা হচ্ছে যে আপনার যতটুকু প্রয়োজন, যে কাজ পার্সপেক্টিভে প্রয়োজন আপনি ততটুকুই সেই পার্সপেক্টিভেই শেখেন, তাহলে সেটা হচ্ছে আপনার কাজে লাগবে। আদারওয়াইজ যদি আমি সবকিছু শিখে ফেলবো, আমি অনেক কিছু জানবো, আসলে ওই জানার ভ্যালু খুবই কম। যে আপনি যেটুকু জানলেন ওইটুকু দিয়ে যদি আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু করতে পারছেন, অনেক দূর আগায় গেছেন। তো সেই দিক থেকে যে 3D স্কিল পিপুলের ডিমান্ড এখনো আমাদের বাংলাদেশে আছে, এবং প্রায় গেলে আমার কাছে সিভি রিকোয়ারমেন্ট আসে হ্যাঁ যে আপনি হ্যাঁ আমাকে আমাদের বলেন মাঝে মাঝে, আমি আপনি দিতে পারি কিছু পারি না, খুব ইনস্ট্যান্ট হয়ে যায় আমারে। আছে কি না ভাই, কালকে দিতে পারবেন এট কিনা? দিস মোমেন্টেও আমার কাছে মিনিমাম 5টা জবের রিকোয়ারমেন্ট আছে। জানি। যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে অনেকদিন, বেশ ভালো ভালো না স্বনামধন্য আমাদের কোম্পানিতে। স্টুডেন্ট কিছু তৈরি হচ্ছে, কারণ যেহেতু এটা আবার আমরা টেক ওভার করে আবার নতুন করে গুছাচ্ছি, সো আপনাদের হেল্প লাগবে। আর আর সবকিছুই হচ্ছে যে এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কমিউনিটিটাকেও নিয়েও কথা বলবো এরপরে। যে গ্রিন সেলারটা ছিল, আমরা একটা গ্রিন, আমি শুরুতেই বলছিলাম যে পারভেজ ভাই এবং আঞ্জুম ভাই, ওনাদের কারণেই আসলে হচ্ছে গ্রিন সেলারটা রানিং ছিল, যেটা আসলে এই মুহূর্তে দরকার আবার, যে 3D আর্টিস্ট বা অ্যানিমেটরদের একটা সংগঠন, যেটা বাংলাদেশে নাই, কোনোভাবেই নাই, টেকানো যায় নাই, সবাই যার যার মতো চলে গেছে। আমাদেরটাই অপশনটা, সুযোগটা বেশি ছিল, আমরাও হয়তো বা চাইলে আবার করতে পারবো, কারণ আমরা কিন্তু 2018 সালে একটা গেট টুগেদার পার্টি করেছি আরিফ স্যারের গ্রিন সেলারের আন্ডারে, মনে আছে? না না 18 সালে না 14 সালে। না, ব্যাকে আমরা বিএসসি ব্যাক। ভাইয়া আচ্ছা, আমাকে ওইটা মনে ওইটা হয়, হ্যাঁ ওইটাতে গেছিলাম, হ্যাঁ দেখো ভাইয়া আমাকে ওইটাও মনে হয় আরেকটা। বিদায় দিতেই হবে। খোদা হাফেজ কেন পারভেজ এখন ভাই। 1% চার্জ আছে আমার ফোনে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আমি খোদা এক্সট্রিমলি হাফেজ। সরি ফর আপনি দ্যাট। আপনি কোন মোবাইল, কোন ব্র্যান্ডের মোবাইল ইউজ করেন? আমি খুবই গরিব যাই হোক, ব্র্যান্ডের যেটাই করেন মোবাইল ইউজ করি। 1% এখন আপনাকে দেখা যাচ্ছে বন্ধ হয় নাই, এটাই অনেক কিছুর জন্য আপনার ব্র্যান্ডটা ভালো। স্যামসাং স্যামসাং ওকে, গরম হয়ে গেছে কিন্তু সেট, তাড়াতাড়ি বন্ধ করে যান। ঠিক Thank আছে, you. ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। দোয়া করবেন ইনশাল্লাহ। জি ভাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে যে পারভেজ ভাই আমাদের যতটুকু সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা শুধু এটা থেকে যতটুকু পারি আমরা কেটে যতটুকু নেওয়া যায়। ছোট আর ছোট করে হলো, দিবেন, সমস্যা নাই। হ্যাঁ, এটা না, একটু বেশি ঘটনা ঘটানো যাবে না না এখন। যেটা বলছি যে এটা হলো যে এআই তো ধরেন আমাদের মানে আমরা যেটা দেখছি যে এআই এর ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, রিপ্লেস করবে, জব খাবে, সবাই সবকিছু, এটা সবসময়ই হয়েছে, যখন টাইপরাইটার থেকে কম্পিউটারে আসছে বা একটা জেনারেশন গুলো হয়, অনেক কিছু পরিবর্তন হয়। সেই জায়গায় নিজেকে ডেভেলপ করা, কারণ এগুলো জেনারেটিভ এআই, এগুলো জেনারেট করা, যে আপনাকে ওইভাবে আপনি ব্যবহার করবেন কোন কোন ক্ষেত্রে, সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে আপনি ব্যবহার করবেন। এআই মানে মোস্টলি ওয়েলকামিং প্ল্যাটফর্ম, একটা বিষয় হতে যাচ্ছে, যেটাকে আমরা আমাদের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, যার যার ক্ষেত্র যত ছোট, বিষয়গুলো যত ডিফিকাল্টিস কম হয়, সেগুলার এই সলভ কিন্তু সলিউশন তাড়াতাড়ি পাওয়া যায়। আর যেগুলো একটু বড় লেভেলের, তাদের একটু সময় লাগে। তো 3Dর সমাধান অলরেডি চলে আসছে,
তাই সেই জন্য আশা করি যে শুভ ভাই আপনি এই ব্যাপারে কিছু অ্যাড করতে পারেন, তারপরে হয়তোবা আমরা আর আঞ্জুম ভাইয়ের সাথে আর কিছুক্ষণ কথা বলে শেষ করে দিব, অলরেডি 12টার কাছাকাছি, সবারই অনেক রাত হয়ে গেছে। এআই ব্যাপারে কিছু আচ্ছা, এআই অ্যালাউ ব্যাপারে করতে বলতে পারেন। গেলে আমি যেগুলো মানে রিসার্চ করলে, মানে রিসার্চ মানে এমনিতেই আসলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে অথবা হচ্ছে আপনি গুগল করলেও আপনি পাওয়া যায় যে আপনার হিউজ পরিমাণ মানে এখন রিসোর্স আছে যেগুলো দিয়ে আপনি প্ল্যাটফর্ম আছে যেগুলো ফ্রিতে আপনি ইমেজ থেকে শুরু করে অথবা হচ্ছে আপনার প্রম্পট দিয়ে আপনি একটা 3D মডেল তৈরি করে করে ফেলতে পারবেন, প্লাস এটার টেক্সচার সহ, প্লাস রিগ সহ, হাঁটা দৌড়ানো এবং অ্যানিমেশন সহ সব কিছু তৈরি করা সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, তবে এটার মধ্যে একটু কিন্তু আছে, কিন্তু বলতে হচ্ছে যে সাবস্ক্রিপশন নিলে এটাকে আরও আপনার বেটার ইয়েতে পাবেন, বেটার আপনার টপোলজিতে পাওয়া যায়। আর আমরা যেটা ফ্রি ইউজ করি, যেগুলো মানে ফ্রি দেয় আর কি, ওখানে আপনার টপোলজিটা হয়তো অত ভালো পাবো না। এটা খুব স্বাভাবিক বিষয়। এবং ইউভি যে লেআউট যেটা আছে, ইউভি লেআউটের একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে হচ্ছে এখানে মানে আমরা যেরকম সাজাই আর কি, ইউভি আনর্যাপ যেভাবে আমরা সাজাই, ওই বিষয়গুলো এখানে আবার থাকে না। এটাও একটা মানে দেখার বিষয় আসলে। এখন যেটা পেইড ভার্সনে আমি জানি না যে ইউভি ওরা কিভাবে অ্যাড করে বা কাজ করে, এটা কোনো আমার আইডিয়া নাই। তো যেহেতু আমরা পেইড ভার্সন ইউজ করি না আসলে, কারণ দিন দিন আসলে নতুন নতুন এআই বের হয় আর মানে আসতেছে নতুন, মানে ব্যাকগ্রেড হয়ে যাচ্ছে আবার, এক মাসের মধ্যে দেখা যাবে ওটা ব্যাকগ্রেড হয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে আর কি। তো এই বিষয়গুলো একটু আপডেট থাকতে হয় যে মানে কোন প্ল্যাটফর্মে কিরকম আসতেছে, এই বিষয়গুলো আর কি, এগুলো জানতে হয় আর কি। এই না অ্যাকচুয়ালি কি আমার কাছে মনে হয় এই মুহূর্তে এআইটা আবার একটা ভালো বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে এই যে আঞ্জুম ভাই, পারভেজ ভাই এরা এখন প্রফেশনালি কাজ করতেছে, এদের তো শেখার কিছু নাই, তাই না? আমার থ্রির কাছ থেকে কিছু শেখার আছে এখন, না কথার কথা, কারণ সময়ও নেই। এখন যদি ধরেন ব্যাপারটা এমন হয় যে 3D অ্যানিমেশনে এআই এর ব্যবহার বা এআই ইন 3D অ্যানিমেশন, এই ধরনের কিছু বিষয় কোর্স তৈরি হলে কিন্তু এর প্রথম স্টুডেন্ট গুলাই হইতে হবে আসলে আমাদের এক্স স্টুডেন্টরা। কারণ হচ্ছে তারা যদি জিনিসটা বোঝে তাহলে জিনিসটা সুন্দরভাবে ছড়াবে, পারফেক্ট ওয়েতে এইটা হচ্ছে আপনার হলো পিকচারাইজড হবে, মানে প্লেসড হবে। কিন্তু যখন অন্য এমন একটা মানুষ শিখে ফেলছে যে শুরুটাই করছে 3D অ্যানিমেশন উইথ এআই, যে ওই শর্টকাট ওয়েতে, তার আর খাটনির কাজ বুঝে নাই, সে কিন্তু ওটা শিখতে পারবে না। যেমন একটা ভালো খাবার খাওয়ার পর একটা খারাপ খাবার, একটু কম মানের খাবার কিন্তু মজা লাগে না। মিষ্টি খাইতে বলে সবাই লাস্টে, মিষ্টি খাওয়ার পর ঝাল বোঝা যায় না, মিষ্টি খাওয়ার পরে টক বোঝা যায় না। তো সেই রকম হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা মিষ্টি যদি ধরি এআই কে, তাহলে বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমাদের, আমরা আমরা আমি যেটাকে বলি র স্কিল, যে র স্কিলটাকে মাস্ট বি আরো বেশি শানিত না করলে এআই এর মজাটা পাওয়া যাবে না। অলরেডি আমরা মজা কাজ করতে গিয়ে আমাদের আফটার ইফেক্টে বলেন, আমরা নানান ভাবে কাজ করার জন্য এখন আফটার ইফেক্ট আর্টিস্ট তৈরি হচ্ছে, যারা প্রম্পট আফটার ইফেক্ট জানে, তো প্রম্পটে কিছু জিনিস বানায়, ক্যারেক্টার বানায়, ওগুলো আফটার ইফেক্টে বসায় বা ফাইন টিউনিং করে কাজ করবে। তো এখন হচ্ছে কি যে শর্টকাট চলে আসতেছে, এটা ঠিক যে শর্টকাট হচ্ছে, এটা আসলে আমি মনে করি যারা অনেক বছর কাজ করছে, আমরা যারা যে ধরে কাজ করছি, কিফ্রেম অ্যানিমেশন বসে বসে কাজ করছি, তাদের এখন হয়তো বা রেস্ট নেওয়ার টাইম আসছে। রেস্ট কি, যে আমি দিয়ে দিলাম এআই কে, ভাই তুমি আমার এটা বানাই দিও, তো রেডি করে দিও, এই লিখে দিলাম, তুমি আমার এই বানাই দিও, কারণ যে কোনো ভাষায় লেখা যাচ্ছে। তো তখন হবে কি, ওই টাইমটা আমি ঘুরতে যেতে পারবো, ওই টাইমটা আমি আসলে অন্য কিছু করতে পারবো। ক্লায়েন্ট তখন আমাকে তার বলবে না যে তুমি এআই দিয়ে করো না, কারণ ওইটা তো আর জানে না সে আমি কি করব। আমি ক্যারেক্টার রেডি করছি, ডিজাইন ওকে, ঠিক আছে, আমার এখন অ্যানিমেশন করা দরকার, আমার অ্যানিমেশন হলেই হলো, এখানে অ্যানিমেশন 12টা প্রিন্সিপাল ঠিক থাকলে হলো। আর যেহেতু এআই একেবারেই পুরাপুরি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? তো সেই জায়গায় তো তার লজিকের সমস্যা হওয়ার কথা না, আর অ্যানিমেশন পুরোটাই লজিক্যাল, এখানে ইমোশনের কোনো অ্যাটাচমেন্ট নাই। সো এই বিষয়গুলোর জন্য আমার মনে হয় যে সামনে আমাদের মানে নিজেদের জন্য সময় বাড়বে, যেহেতু বয়সও হচ্ছে আমাদের, তো আমাদের নিজেদের সময় আরো বাড়াইতে হবে। কারণ আমরা কম্পিউটারের সাথে এত ওতপ্রোতভাবে কানেক্টেড যে এখনো দেখেন আমরা বাই প্রফেশনাল সিজি এবং 3D অ্যানিমেটর দেখে কিন্তু ওরকম প্রবলেম হচ্ছে না, যে রাত 12টার সময় এরা গল্প করতেছে। কিন্তু এটা আমাদের ফ্যামিলিতেও কিন্তু ইউজ টু, যে হয়তো কাজ করতেছে না কিছু করতেছে, কিন্তু একটা আননোন পারসন যে পিসি ওরকম ব্যবহার করে না, আইটি নর্মাল আইটি, তার কিন্তু এখন এই রাতে পিসি অন করে রাখা বা ইয়ে করাটা কিন্তু একটা ঝামেলার বিষয়। যাক, এটা আমাদের জন্য ঝামেলার এই মুহূর্তে, যাই হোক। আর আসলে আমি লাস্টে আর একটা, আমাদের মনে হয় সময় খুব কম, তারপর আমি শেষের দিকে কিছু প্রশ্ন করে আস্তে আস্তে আজকে আমরা শেষ করব। তো আঞ্জুম ভাই যেহেতু আছে, আঞ্জুম ভাইয়ের সাথে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আপনার ধরেন আবার 3D আহ, একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা মানুষকে সাপোর্ট করছে বা আপনাদেরকে সাপোর্ট করেছে, সেই জায়গা থেকে ধরেন আভা 3Dটা, আভা 3D যে মানে একটা ভালো সবার কাছে পৌঁছাক,
মানে সব এখনকার যে জেনারেশন আছে তারা যেন এখান থেকে শিখতে পারে বা পৌঁছাতে পারে, বা বা সেই ক্ষেত্রে আসলে আপনার কি আইডিয়া বা কি ধরনের অ্যাডভাইস থাকবে? যে আমরা এখন যেমন এটা যেমন এখন আমরা একটু অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছি, আমাদের টার্গেটটা হচ্ছে পুরো বাংলাদেশ গ্লোবাল, যে আমি যেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজনকে কানেক্ট করতে পারি, তারা যেন 3D শিখতে পারে। অলরেডি আমরা অনেকগুলো ব্যাচ করেছি যারা 3D শিখেছে, যেটা হয়তো একটা চাপায়ে কেউ শিখতেছে, কেউ সিলেটে শিখছে, কেউ ময়মনসিংহে শিখেছে, কেউ হয়তো বা সাতক্ষীরাতে থেকে শিখেছে, হ্যাঁ, এরকম অনেক জায়গা থেকে, টাঙ্গাইল থেকে শিখেছে। তো আমরা কিন্তু এটাকে একটু গ্লোবাল করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনার আর কি আইডিয়া বা কি ইয়ে থাকতে পারে? আমাদের সাইটটা দেখেছেন কিনা সেটা সম্পর্কে একটু বলবেন। আমাদের রিসেন্ট সাইট www.ava3d.com, আপনি এটা দেখেও বলতে পারেন যে সাইটটা ফুললি মানে মানে যেটাকে বলা যায় হচ্ছে যে আপনি এখানে পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে সবকিছুই মোটামুটি অ্যাড করা, কোর্স পারচেসও করতে পারবেন, ওখানে অলরেডি কিছু কোর্স আছে। তো এইটা যদি একটু বলেন তারপরে আমরা শেষ করব। আমরা যেহেতু এখন যে সময়টা পার করতেছি, এআই বলেন আর মানে বেসিক্যালি আফটার কোভিড ভার্চুয়াল লাইফটা ইজি এখন। আগে কিন্তু আমরা ওই এই এখন যে আমরা আলাপ করতেছি এটা কিন্তু পসিবল ছিল না। আগে কি ছিল? আগে কিন্তু আমাদের একটা জায়গায় বসতে হইতো, একটা জায়গায় সবাইকে গ্যাদার করতে হইতো, হুম নাস্তার ব্যবস্থা করতে হইতো, অনেক কিছু। তো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আহ, শিক্ষার জন্য শেখার জন্য তো আমরা আমাদের সময় আমার আপনার শুভ ভাই সবাইই কিন্তু একটা সময় কিন্তু স্ট্রাগল করেই শিখছে। যে স্ট্রাগল মিন এই যে একটা জায়গায় গিয়ে শিখতে হুম হয়েছে, হুম হুম ফিজিক্যাল মুভমেন্ট করে শিখতে হয়েছে। তো কিন্তু ওইটার কারণে আমরা হয়তো জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারছি, কিন্তু এখন যেটা চ্যালেঞ্জ হয় যে ভার্চুয়াল ট্রেনিং এ আমি মনে করি যে যারা শিখবে বেসিক্যালি তাদেরকে ডিটারমাইন্ড হইতে হবে যে যা শিখছি সেটাকে কাজে লাগানো। এমন ছিল যে আমরা আবাথিটি কিন্তু এই যে লাইভ রেকর্ডিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু আজ থেকে আমরা আহ, 10 বছর 11 বছর আগেই ছিল। কিন্তু আমরা এটা পার করে আসছি। যে রেকর্ডিং ভিডিও দেখা, যে ব্যাপারটা, যে স্যারের ক্লাস আমরা কিভাবে স্যার আমাদেরকে প্রতিদিনই আমাদের কিন্তু পেন ড্রাইভ পকেটে থাকতো ক্লাসে, তার ক্লাস শেষ করতেন আমাদেরকে সবাইকে কপি করে তার কিন্তু বুঝাই দিতেন যে আপনি যদি ক্লাসে যদি কোনো কিছু বুঝতে না হয়, আপনি ভিডিও আবার দেখবেন। তো এখন কিন্তু সেই ব্যাপারটা আরো বেশি সহজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ সহজ হয়ে অবশ্যই। গেছে, সহজ হয়ে গেছে। তো এই সহজ জিনিসটাকে মানে বেশি সহজ না ভেবে এটাকে একটু কঠিন ভাবে নিতে হবে। কঠিন হুম ভাবে এই সেন্সে তো যে আমি একটা কোর্স নিলাম, টাকা খরচ করলাম। বেসিক্যালি অনলাইন কোর্স গুলোতে কি হয় কি যে গা ছাড়া ভাব, মানে কি বলে এটাকে, মানে ছাড়া ছাড়া ভাব হয়ে যায়, হুম হুম অনেকেরই দেখছি হুম হয়। না, যে ম্যাক্সিমাম বাংলাদেশের সব অনলাইন কোর্স গুলো বাংলাদেশের এমনই। বেশিরভাগ স্টুডেন্টদেরই এরকম হয়, যে আমারও অনেক সময় রিসেন্ট এখন হয় যে একটা কোর্স নিয়ে লিখছে, আচ্ছা আমি কিন্তু অনেক টাকা দিয়ে একটা কোর্স নিয়েছি, ধরেন $100 কথার কথা, বাংলাদেশি টাকা 12-13 হাজার টাকা একটা কোর্স নেওয়া আছে, কিন্তু আমি সময় পাওয়ার পরেও আমি কোর্সটা কমপ্লিট করছি না। হুম হ্যাঁ, এরকম হয়। তো এই জিনিসগুলোকে আমাদের মাথায় রেখেই কোর্স, মানে না, আমাদের আমরা যেটা এই করি কি, আমাদের এখানে দুই ধরনের কোর্স আছে। একটা ধরেন আপনি পারচেস করবেন, সেটার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, এটা রেকর্ড ভিডিও। আরেকটা হচ্ছে অনলাইন লাইভ যেটা করি, লাইভে যেটা আমি হয়, আমি আপনার ওইটা আমি আমি এইটা আমি জানি, আমার এটা না আমি একটু যেটা বলতেছি আমরা যে চেঞ্জ করেছি কি, যেটা নর্মাল গতানুগতিক যেটা সুযোগ পাইছি একটু বলে দিই, সেটা হচ্ছে গতানুগতিক যারা হলো যে শুধু শোনে, কিছু প্রশ্ন করা যায়, কিছু কিছু ক্ষেত্রে করা যায় না। আমাদের এখানে ব্যাচগুলো আমরা খুব ছোট রেখে তাদেরকে ক্লাস টাস্ক দেওয়া, প্রতি ক্লাসে টাস্ক দেওয়া, তারপরে হচ্ছে তাদের ফিডব্যাক নেওয়া, এবং হচ্ছে তাদের সেই ক্লাস টাস্ক অনুযায়ী তাদেরকে সেই রকম ভাবে ইভালুয়েটেড করা। এই বিষয়গুলো আমরা একটু করি, কারণ হচ্ছে তা আমার দেখতে হয় যে আমাদের স্টুডেন্ট আসলে কতটুকু কে শিখলো। মানে এখানে ওই ফাঁকি জায়গাটা যেন একটু কম হয়, যতটুকু সম্ভব তাকে আমরা চেষ্টা করি আমাদের সাইড থেকে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সেই পুরোনো কথা যে স্যারের বা আমাদের যে ইয়েটা ছিল যে যারা কোর্সে স্টুডেন্ট হবে তাদের, আমরা মনে করি যে এই যে প্ল্যাটফর্মটা আমাদের এখন আছে আবার, এটা কিন্তু আগে ছিল ফিজিক্যাল, এখন অনলাইন বেস হচ্ছে, কিন্তু এর ইয়ে তো চেঞ্জ হয় নাই। না না, আগের সেই আগেও রেকর্ড ব্যাপারটাই ছিল। আছে, হ্যাঁ, আগের ব্যাপারটাই আছে, কিন্তু তার মানে এখন এটার পার্থক্য কি? পার্থক্য মনে করি যে এখানকার মানুষ যারা আছে এরাই পার্থক্য। জেনারেশন। মানে হ্যাঁ, এই মানুষগুলাই হচ্ছে পার্থক্য, যারা এখানে শেখাবে তাদের শেখানোর ব্যাপারটা কিন্তু আলাদা। আমার সাজেশন হচ্ছে যে
বেসিক্যালি সাজেশন কাজের জন্য, যারা স্টুডেন্ট হবে তাদের জন্য তো হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি। হ্যাঁ 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 বেসিক্যালি স্টুডেন্টদের জন্য সাজেশন হবে যে কোর্সটাকে সিরিয়াসলি নাও, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক, রেকর্ডেড হোক আর যাই হোক, সিরিয়াসলি নেওয়া, ক্লাসগুলা ঠিক মতো করা, অ্যাসাইনমেন্ট গুলা ঠিক মতো দেওয়া, মানে আর প্রচুর প্রশ্ন করা। ক্লাসের মধ্যে প্রশ্ন না করলে কোর্স কোর্স তো আউট কারিকুলাম একটা হুম, আউটলাইন থাকে, থাকেই, আউটলাইনের বাইরেও কোনো কিছু জিনিস কিন্তু প্রশ্ন না করলে ওই হয় না। ফিউচারের স্টুডেন্টদের জন্য, যারা ফিউচারে আসবে, একটা কোর্সের পরে তো আরেকটা কোর্স হবে, হুম তখন হুম হুম, এই ব্যাচের যারা প্রশ্ন করছে সেই অ্যান্সার গুলো কিন্তু পরের ইয়াতে থাকবে। তো সেটাই। সবাইকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে মানে শেখা যায় না বেসিক্যালি। প্রচুর প্রশ্ন করতে হবে, প্রশ্ন ছাড়া কখনোই কোনো ট্রেনিংই কমপ্লিট হয় না, তো শেখাও যায় না, এটা হুম, মনেও থাকে না। তো আমার সাজেশন এটাই যে বেস্ট অফ লাক, আবার শুরু হচ্ছে নতুন করে হুম, সবকিছু। আমরা চাই যে আবাসিজি তার যে পায়োনিয়ার যে ব্যাপারটা আছে যেটা যেন হুম। বলবার থাকে। শুভ ভাই আছে, আহ, মামুন ভাই আছে সামনে, তারও নিশ্চয়ই এর পরে একদিন অনেক আমাদের সাথে কানেক্টেড, জয়েন ফারুক করবে। স্যার এখন অনেক স্যার কানেক্টেড। একদিন সময় দেওয়ার জয়েন চেষ্টা করলে করবে ইনশাআল্লাহ। একদিন আমরা একটা রিইউনিয়ন পার্টি টাইপ করব সব স্টুডেন্টদের নিয়ে, অনলাইনেই, হ্যাঁ অনলাইনে হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, পার্টি সমস্যা করব, নেই। তারপর ওখান থেকে ডিসিশন নিব যে গ্রিন সেলারটাকে আবার কিভাবে আমরা একটু রিমেক করতে পারি, রিস্টার্ট করতে পারি, যে আমাদের যারা যেখানে আছে তাহলেও কিন্তু এই উসিলায় সবার সম্পর্কে জানা হবে কে কেমন আছে, কি লেনদেন। স্যার কিন্তু আমাকে প্রায় বলে যেমন গ্রিন সেলারটাকে যদি আমরা একটু অ্যাক্টিভ করতে পারি এবং গ্রিন সেলারের সবাইকে গ্রিন যদি একটা হ্যাঁ, ছাদের নিচে, এটা কিন্তু স্যারের জন্য একটা আনন্দের বিষয় যে আমার স্টুডেন্টরা কে কেমন আছে, কার বিষয়টা কি তো অবস্থা। হ্যাঁ, প্ল্যানটা কিন্তু ওইরকমই ছিল, বাট আমরা যখন গ্রিন সেলারটা স্টার্ট করি স্যারের সাথে আপনাদের সাথে, তো তখন হচ্ছে কি আমাদের ক্যারিয়ারের পিকটা ছিল, তো মাঝখানে আমরা হারাই সবাই গেছিলাম। ব্যস্ত, সবাই মানে ব্যস্ত। আমরা ওই ক্যারিয়ারের ঠিক করতে গিয়ে আমরা কিন্তু একটু পেছিয়ে গেছি। তো এখন মাঝে মাঝে আমরা এরকম সময় পাই, বা আমি মনে করি নতুন যারা আসবে তাদেরকে গ্রিন সেলারে নিয়ে আসা। গ্রিন সেলার ইজ এ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম হচ্ছে আবাসিজি যে একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, আবাসিজি হ্যাঁ। মানে আরিফ স্যার, হুম, হুম। আরিফ আহমেদ একাডেমি, রাইট? হুম, হুম, হুম। তো এই যে প্ল্যাটফর্মটা স্যারের স্টুডেন্টদের জন্য, মানে এই না যে এই প্ল্যাটফর্মে অন্যরা থাকতে পারবে না। সেটাই। না আমরা সেটাই চাচ্ছি যে ধরেন এখন তো আমরা এক্সপেরিয়েন্সড হয়ে গেছি সবাই। একটা এক্সপিরিয়েন্স, মানে আমরা এখন যেটা হয়েছে যে এই বয়সগুলোর সময় যেটা হয় যে আমরা খুব এক্সপেরিয়েন্স কালেক্ট করি আর মানুষ কালেক্ট করি। অনেক মানুষ চেনা জানা বাড়ে। সব জায়গা থেকেই। আমরা যেখানেই কাজ করতে গেছি যে স্টুডেন্টের সবাই বলে যে আরিফ স্যারের কাউরে না কাউরে পাইছি আমরা। এমন না যে আরিফ স্যারকে চেনে না বা স্যারের কাছে একদিন ক্লাস করে নাই বা কোনো ওয়ার্কশপ করে নাই, এরকম হয় নাই। সবসময় মেক্সিমাম টাইমই কাউরে না কেউ পেয়েই যায়। কিন্তু এদেরকে একটা বন্ধনের ভিতরে নিয়ে আসা, এদেরকে একটা কানেকশনে নিয়ে আসা, এতে হবে কি একসাথে থাকলে ছেলেপেলেদেরকে তাদের জব, এই যে ভাইয়ের কাছে ৩টা জব অফার আছে, এখন আমি তো জানি না সেটা, এখন আমার কাছে যদি ওই ক্যাটাগরির আরো ২ জন থাকে বা আপনার কাছে থাকে, শুভ ভাইয়ের হ্যাঁ কাছে হ্যাঁ, থাকে, ওখানে কিন্তু আমরা কাউকে মানে জব এমপ্লয় করতে ইয়েস। পারতেছি ওই জায়গাটায়। তো এই বিষয়গুলোতে বেশি হেল্প হয়। আর হলো কি এই যে এরকম নিজেরা আড্ডা দিলে, দেখা হইলে, একসাথে একটা চা চক্র করলে, সেটা হয় কি হৃদ্যতাটা আরো বাড়ে। কারণ সময় তো খুব বেশি নাই সবার হাতে। আস্তে, আস্তে জিরো হচ্ছি আমরা। সেই জায়গায় স্যারের জন্য অনেক ভালো লাগা কাজ করে। কারণ স্যারের তো প্রচুর স্টুডেন্ট। সবাইকে এক নজরে দেখছে। যেমন আমি জানি এই এপিসোডটা কেউ দেখুক না দেখুক স্যার কিন্তু দেখবে। স্যার মজা করবে। কারণ হচ্ছে আঞ্জুম আর পারভেজ আমার ওরা কি বলল না বলল এগুলো শুনে এটা একটা শান্তির জায়গা। এবং স্টুডেন্ট মানে নিজের সন্তানের মতো। তো সেই জায়গাগুলা সবসময় থাকে এবং আমিও খুব এক্সাইটেড। আমি আসলে শুভ ভাই জানে যে আমার অবস্থা কি, তারপরও আমি কিন্তু সময় বের করে আমি চিন্তা করছি না আজকে আমরা করে ফেলবো, আমরা সময় নষ্ট করব না। আঞ্জুম ভাই আর পারভেজ ভাই আপনারও এত মানে শর্ট টাইমে বলার পরে চলে আসছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস। এবং আপনাদের উত্তর সাফল্য কামনা করি। আর হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা যারা লাইভ দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আর শেষ যাওয়ার আগে পারভেজ ভাইয়ের কাছে কিছু কথা শুনতে চাই, তারপরে আমরা শুভ ভাইয়ের কাছ থেকে একটু শুনে আমরা সবাই বিদায় নিয়ে নিই। আচ্ছা, আমি মাঝখানে শেষ বিদায়ের সময় আমি শুভ ভাইয়ের আগে, সরি শুভ ভাই, আমি লাস্ট একটা, আপনাকেই বলেছি, শুরু হ্যাঁ আপনিই বলবেন। হ্যাঁ, শেষ মুহূর্তে আমি একটা কথাই বলতে চাই, যেটা স্যার প্রত্যেক ক্লাসেই একটা শব্দ সবসময় বলতেন, সেটা হচ্ছে শেয়ার ইজ নলেজ। হুম হুম সো সো আমরা এই যে আলোচনা করতেছি, এটা কিন্তু একটা নলেজ তৈরি হচ্ছে। আমি কিন্তু শেয়ার ইজ নলেজ কথাটা আমি সব জায়গায় ব্যবহার করি এখনো।
কারণ আমি শিখছি কিন্তু ওই আভা থ্রিটির ক্লাস থেকে। হুম তো শেয়ার ইজ নলেজ, যত বেশি আমি অন্যকে শেখাবো আমি নিজেও কিছু শিখবো। ব্যাপারটা হচ্ছে এটা, আমি এটাকে বিশ্বাস করি এখনো পর্যন্ত মনে প্রাণে। কারণ ওই কথাটা আমার এত ভালো লাগছিল, স্যার যেদিন প্রথম বলে যে শেয়ার ইজ নলেজ, যে তুমি যত বেশি শেয়ার করবা জিনিসপত্র তত বেশি শিখতে তবে পারবা। আভাথিরি কিন্তু এরকম শেয়ারিং কারখানাই ছিল, যা হ্যাঁ, যেতেন সবার যে পকেটে একটা সব পেন ড্রাইভ থাকতো, হ্যাঁ, কিছু না যে কিছু যার নিয়ে মতো আসতো, হয় প্লাগইনস হইতো, টিউটোরিয়ালস হইতো, মুভিও হইতো। সফটওয়্যার হইতো, মুভি হইতো, সবই হইতো কিন্তু শেয়ার। তো আমি বলবো যে যার যে যেমন ভাবে পারেন আপনাদের নিজেদের অভিজ্ঞতা গুলো শেয়ার করেন। কারণ আমি আমি এই প্রথম, আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি এই প্রথম কোনো মানে পডকাস্ট। প্রোগ্রামে হুম অতিথি হিসেবে আসছি। আমি সচরাচর মানে বেশি শাই, অনেক কিন্তু ওকে। প্রচুর কথা বলি কিন্তু আমি শাই। কিন্তু যখন দেখছি যে আবার চিরি বা মামুন ভাই বা আরিফ স্যার বা যে শুভ ভাইরা আছে এখানে, আমি আর মানে এটাকে না করতে পারিনি। আচ্ছা, তো থ্যাংক ইউ। ফিউচারে ইনশাল্লাহ আবার দেখা হবে, সবার সাথে কথা হবে, প্রচুর আড্ডা হবে। তো এই কথাই থাকলো, নিশ্চয়ই আবার নতুন কোনো টপিকে আমরা কথা বলবো। ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ, আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো, বা এই যে অনেকগুলো কোর্স যে আসছে, হয়তো আমরা এগুলো নিয়েও কথা বলবো। ইনশাআল্লাহ। যে এই কোর্স গুলাতে আলোচনা আমরা করব, শুভ ভাইয়ের সাথে আলোচনা হ্যাঁ, করব যে ভাই এই কোর্স গুলার বিষয়ে একটু বলেন, এগুলো শুনবো শুভ ভাই, নিশ্চয়ই। এরকম আপনি একটা আপনি কিছু অ্যাড করেন। আমরা এই মুহূর্তে হুম, সময়, টাইম রানিং আউট অফ টাইম, অলরেডি 3 মিনিট, 1 মিনিট আমাদের দেয়ও না। শুভ ভাই শেষ করেন, আমি না অলরেডি আমি না আমি জ্বর থেকে বের হয়ে আসছি কিন্তু দুর্বলতা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি 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 অনেক থ্যাঙ্কফুল। আমি আসলে সবসময়ই থ্যাঙ্কফুল আপনাদের কাছে। যখনই আমি যার সাপোর্ট চেয়েছি তাদের সবার, মানে আভা থ্রিডির ব্যাপারে, আভা থ্রিডির স্টুডেন্টদের কাছ থেকে আমি সাপোর্ট পাই নাই এমন খুব কম হয়েছে। সব ক্ষেত্রে আমি সেটা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গিয়েছি, তখনও দেখেছি আমি বলা মাত্রই তারা সবাই, যা আমি যদি 20 জনকে অ্যাপ্রোচ করি অ্যাটলিস্ট 18 জন 19 জন আমি পেয়ে গেছি। একজন যদি যায় সেও আফসোস করে, হয়তো ওই টাইমটা তার নাই, অন্য কোথাও ব্যস্ত, এটা পারতেছি না। সেটাও বহুতবার দেখা যায়, 15 বার ফোন দিয়ে বলে যে সরি সরি আসলে ভাই আমি তো পারতেছি না, আসতে পারতেছি না, এই সেই। তো এই ডেডিকেশনটা অনেক বড় বিষয়। এটা আসলে আরিফ স্যারের জন্য, আভা থ্রিডির জন্যই হয়েছে। এজন্য আমি অনেক থ্যাঙ্কফুল। আর শুভ ভাইকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে সময় দিছেন এত রাত পর্যন্ত। আঞ্জুম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি এত কষ্ট করে সময় দিয়েছেন। একবার বলার পরই আপনি রাজি হয়ে গেছেন। পারভেজ ভাইকেও নিয়ে আসছেন। পারভেজ ভাই মিটিং এ ছিল। সেও যে কতটা মানে দুঃখ প্রকাশ করলো যে ভাই আমি আসলে থাকতে পারলাম না। সেটা দেখলে সবাই বুঝবেন যে আমাদের সম্পর্কটা কেমন। আভা থ্রিডি আসলে এমনই। আভা থ্রিডির সম্পর্কটা এখনো এমন। সেই ১০-১৫ বছর আগের সম্পর্কটা এখনো মনে হয় যে এই তো এরকমই। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই বিদায় জানাচ্ছি। আজকের মতো খোদা হাফেজ। আবার আরেকদিন দেখা হবে দেখা হবে। গেস্ট নিয়ে। খোদা হাফেজ। খুদা হাফেজ।